দিয়ে সেই ফেস্টিভ্যাল দেখা, প্রথম একটা গোটা ফেস্টিভ্যাল দেখার সুযোগ পেলাম। দ্য ব্যান্ড অফ আউটসাইডার্স বলে একটা ছবি, সিনস ফ্রম আ ম্যারেজ, বার্গম্যানের, এরম ধরনের অনেক ছবি দেখলাম যেগুলো তার আগে নামও শুনিনি। ছোট্ট লেখা রয়েছে, সংগ্রাহক অভিজিৎ গুহ। এই আমার জীবনের প্রথম। ক্লাস 9-এ পড়ি, আমি একটু সিনেমা নিয়ে পড়াশোনা করতে চাই। আপনি একটু হাসলেন, মানে এটা ছেড়ে কি করবেন। ইনি কে? বেঞ্জামিন গোমস বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি সেতার বাজাতেন। ভিজুয়ালটা জাস্ট দেখলাম, মানে দারুণ। এই যে রাজসভার মধ্যে যারা মিউজিক বাজাচ্ছে, তার মধ্যে যিনি সেতার বাজাচ্ছেন তিনিই হচ্ছেন বেঞ্জামিন গোমস। এই সিনেমাটোগ্রাফিতে কেন? এক্স্যাক্টলি, এটা কেন? এখানে গিয়ে পরিচয় হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। আপনার সঙ্গে তো সাংঘাতিক সম্পর্ক মশাই। কেন, কি হলো? উনি বললেন যে প্রথম ছবিটা 1 টাকা দিয়ে লিখো। কিন্তু একটা জিনিস ঘটলো, যে ওটা লিক হয়ে গেল। আমি তোমার একটা গল্প বলি, 3 ইয়ারই কথা। আর কিরকম ছবি, মানে আমাদের পরিচিত ছবি, ঘায়েল, দামিনী। কি করলে আমার ওই ইচ্ছেটা, যেটাকে তুমি খিদে বললে না, সেটা একটু হলেও একটা জায়গায় পৌঁছবে? আমার মনে হয় এবার আমাদের সত্যি ভাবতে হবে যে কি করে ওয়ার্ক করানো যায়। সো আজকে আমাদের সঙ্গে আছেন অভিজিৎ গুহ, যাকে আমরা রানাদা বলেই বেশি চিনি, কিন্তু তিনি বহুদিন ধরে একটা কি বলবো, রানাদার সঙ্গে যখন পার্সোনালি আড্ডা হয় তখন আমরা বিভিন্ন রকম ঘটনা বা বিভিন্ন রকম কথা জানতে পারি, যেই কথাগুলো, রানাদা খুব গোপ্পে মানুষ আর কি। তো আজকে একটা গোপ্পে মানুষকে একটা পডকাস্টে ডাকার একটা নিজস্ব লোভ আছে। তো আজকে সেই কারণেই আমি তোমায় ডেকেছি, এবং তোমার জার্নিটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়। তো আমার মনে হচ্ছে যে সেই জার্নিটা নিয়ে একটু কথা বলি। বোধহয় খুব বেশি আমাদেরও খুব একটা কথা হয়নি। আমার মনে হলো যে পডকাস্টের থ্রুতে তোমার লাইফটার জার্নিটা একটুখানি বেটার জানি। সো ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ। কেমন আছো বলো? ভালোই আছি। সবচেয়ে বড় কথা, ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ ওটা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। আশা করছি ভালো ভালো কাজ মানে করার একটা, এখনও যদিও 60 হয়ে গেছে, কিন্তু আমার এখনও কিন্তু সেই ইচ্ছেটা আছে। খিদে টিদে বলবো না, ইচ্ছেটা আছে প্রচণ্ড। এবং এখনও মনে হয় যে একটা সুযোগ দিলে হয়তো একটা সাংঘাতিক কিছু করে ফেলতে পারি। সেটা এখনো পর্যন্ত পারিনি, কিন্তু ভবিষ্যতে পারি বলে মনে হয়। না, তোমার মধ্যে কিন্তু এখন একটা বাচ্চা আছে, যেটা আমার মনে হয় যেটা খুব ইম্পর্টেন্ট টু, মানে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। খুব জরুরি, খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার যেটা হয়েছে যে সিনেমা তৈরি করার সঙ্গে জড়িয়ে পড়াটা তো একটা ব্যাপার, কিন্তু তার থেকেও যেটা সিনেমা জিনিসটাকে ভালোবাসা। মানে বহু পরিচালক আছে যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা অসাধারণ সিনেমা বানায়, আমি দেখেছি। তারা সিনেমা সম্পর্কে খবরাখবরও খুব রাখে, কিন্তু সেটা লিমিটেড। মানে সিনেমা সম্পর্কে খবরাখবর বা সিনেমার ভেতরের গল্প, সিনেমার ইতিহাস, সিনেমার বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হতে পারে, এই গোটা জিনিসটা নিয়ে একটা অসম্ভব আগ্রহ, যেটা কিন্তু আমাকে সবসময় ছুটিয়ে নিই। সেটার সঙ্গে কিন্তু আমার সিনেমা বানানোর খুব একটা কোনো সম্পর্ক নেই। এখানেই একদম শুরুতে যেতে চাই আমি, যে তোমার ছোটবেলা কোথায় কেটেছে এবং কীরকম ভাবে? হ্যাঁ, আমার ছোটবেলা একেবারে মধ্য কলকাতায় কেটেছে। আমার বাড়ি হচ্ছে তালতলা লেন। তালতলা হচ্ছে একটা জায়গা, মানে সেটা মৌলালি থেকে তালতলা শুরু হয় এবং রফি আহমেদ কিদওয়াই রোড পর্যন্ত তালতলাটা চলে, কিন্তু বিভিন্ন তালতলার বিভিন্ন নাম আছে আর কি। তো আমারটা হচ্ছে তালতলা লেন বা তালতলা থানার গলি। মানে ওই গলিটা দিয়ে ঢুকলে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলোর মধ্যে অনেকগুলো নেইও এখন আর। ছেলেবেলায় যেগুলো ছিল, একটা YMCA ছিল, ইয়াং মেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন ছিল, সেটা ওখান থেকে উঠে গেছে। এবং সেখানে আমি টেবিল টেনিস খেলতে যেতাম। সেখানে বাস্কেটবল খেলা হতো, আমি বাস্কেটবল খেলিনি কোনো, কিন্তু টেবিল টেনিসটা আমি মানে রেগুলার খেলতে যেতাম। এবং বহু লোক সেখানে মানে আনম্যারিড হতে পারে বা জানি না বাইরে থেকে এসেছে বলে, বাড়ি নেই বলে ওখানে মানে থাকতেন, মানে বোর্ডিংয়ের মতো। একটা রুমে 2 জন বা একটা রুমে 1 জন,
আমি একজন বিখ্যাত পেইন্টারের নাম বলছি, মিস্টার পানেসার, অবাঙালি ভদ্রলোক। তিনি পেইন্টার ছিলেন এবং ওনার পেইন্টিংয়ের একটা বিশেষত্ব ছিল, উনি কোলাজ করতেন বিভিন্ন কাগজের টুকরো করে এবং তার মধ্যে এঁকে। এবং তুমি নাম শুনে থাকবে, একটি মেয়ে আমাদের তালতলা বাজারে মাছ বিক্রি করতো, শাকিলা, মুসলিম মেয়ে। আচ্ছা। শাকিলার উপর ডকুমেন্টারিও হয়েছে। শাকিলাকে এই মিস্টার পানেসার আঁকা শিখিয়েছিলেন, কারণ শাকিলার মধ্যে উনি একটা ট্যালেন্ট দেখতে পেয়েছিলেন ছবি আঁকিয়ে হিসেবে। এবং শাকিলা তো একটা খুবই প্রান্তিক মেয়ে, সে মাছ বেচে খায়, তার পক্ষে তো পেইন্টিংয়ের ক্রাফট বা তার যে ব্যাপারগুলো তো জানা সম্ভব নয়। কিন্তু পানেসার জি সেটা খুবই একদম অগ্রগণ্য একজন পেইন্টার ছিলেন ওনার সময়। তো একটা অদ্ভুত লোক, সবসময় বাইরে বেরিয়ে সে কুকুর বেড়াল খাওয়াতো, আর আমরা ওনার ঘরে ঢুকে যেতাম, কখনো আমাদের বিস্কিট দিত, লজেন্স দিত। উনি থাকতেন ওয়াইএমসি এর মধ্যে। হ্যাঁ, এবং তুমি ওয়াইএমসি এর পাশে ইউকো ব্যাংক, আর তার পাশে ওই এখন যেটা নেই যে চিঠি ফেলার বাক্স, হ্যাঁ চিঠি ফেলার বাক্সের তলায় এখনও লেখা আছে যে এখান থেকে কয়েক পা এগিয়ে গেলে সেই বাড়ি যেখানে নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটা লিখেছিল। ঘটনাক্রমে সেটা আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িটা। আচ্ছা। হ্যাঁ, বাহ। একটা সময় উনি ওখানে ছিলেন এবং সেই কারণে ওখানে একটা নজরুল স্মৃতি একটা কমিটি আছে। আমার মাও সেই কমিটির একজন ছিলেন এক সময়, তো মা তো এখন নেই। অজিত পাণ্ডেও ছিলেন এবং অনেককে আমি দেখতাম, মানে বেশ হুজু নাম করা, তারা ওখানে আসতেন। ওইরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পাড়া এবং কসমোপলিটন। হ্যাঁ, মানে তার মধ্যে পাড়ায় মানে ফুটবল খেলতাম যাদের সঙ্গে, তার মধ্যে একটা মুসলিম ফ্যামিলি, তাদের বেশ কয়েকটা মাংসের দোকান ছিল। এবং আমি মানে যখন নাকতলাতে থাকতে শুরু করেছি, মাংস কিনতে গেছি এবং আমি দেখলাম যে ওদেরই আত্মীয়, অদ্ভুত। এবং সে আমাকে বসিয়ে দাঁড়ান আপনার জন্য আলাদা, মানে এইরকম একটা ব্যাপার পেলাম। আবার আমাদের পাড়াতেই একটা বাড়ি ছিল, যে বাড়িটা বাঙালি খ্রিস্টান, ওরা গোমস পদবী। বেঞ্জামিন গোমস বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি সেতার বাজাতেন এবং তিনি বেশ নামী একজন সেতার বাদক। হ্যাঁ, একতলার ঘরে বসে বেঞ্জামিন, আমি কোনোদিনও তাকে ডাকিনি, তাই জন্য আমি বলতে পারবো না তাকে কি বলে ডাকতাম, কোনোদিন ডাকিনি তাকে। তার ছেলে আমার বন্ধু ললিত, মানে রাগ ললিতের উপরে ছেলের নাম, ছেলেও সেতার বাজাতো এবং অল ইন্ডিয়া রেডিওতে সেতার বাজাতো। বেঞ্জামিন গোমস, আমি একটু হয়তো ভুলে যেতে পারি, আমার মনে পড়ছে না, গুপি গাইন বাঁকা বাইনে সম্ভবত উনি বাজিয়েছিলেন, শুধু বাজায়নি, উনি ভিজুয়ালিতে ওনাকে দেখা গেছে। ওই যে রাজসভার মধ্যে যারা মিউজিক বাজাচ্ছে তার মধ্যে যিনি সেতার বাজাচ্ছেন তিনিই হচ্ছেন বেঞ্জামিন গোমস। হ্যাঁ, একদম। আরেকটা ফ্যামিলি ছিল, মানে ওই বাড়িটাতে কিন্তু গোমস বাড়ি, শ্যামল গোমস, সবাই ওরা ইয়ের কথা বললাম, ললিতের কথা বললাম। ললিত আমার বন্ধু, ও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতো, কিছুদিন আগে ওর রিটায়ারমেন্ট হয়েছে। আরেকটা ফ্যামিলি, আরেকটা বাড়ি ছিল, তারা হচ্ছে বড়ুয়া। হ্যাঁ, তারা বড়ুয়া, ওরা হচ্ছে তোমার বুদ্ধিস্ট। রাইট, একদম। হ্যাঁ, আমাদের পাশের বাড়িতেও এই বড়ুয়া ছিল যারা বুদ্ধিস্ট এরা। আর এদের মধ্যে খুব ভালো রান্না, মানে শেফ মানে খুব হতো। এবং বিদেশে মনে করো মিডল ইস্ট ইত্যাদিতে, তখন আমাদের পাড়ায় বহু লোক মিডল ইস্টে চলে যেত রান্না বান্না এসব, যেহেতু যারা খ্রিস্টান রয়েছে, বেকিং ফেকিং করা। আর এদিকে ওই বড়ুয়া বাড়িতেও ওরাও খুব ভালো রান্না টান্না করতে পারতো। একটা দে বাড়ি, তাদের ব্যবসা হচ্ছে, তারা একদম এদেশীয়, একদম, আমরা তো পূর্ব বাংলার লোক অ্যাকচুয়ালি, আর তারা একদম এদেশীয়। আর তাদের ব্যবসা হচ্ছে তোমার স্পোর্টস গুডস, তাদের দোকান ছিল কলেজ স্ট্রিটের ওখানে, ওরা স্পোর্টসের ব্যবসা, এরকম নানা রকমের তোমার পরিবার, বৈচিত্র্যময়। অনেকে ফুটবলার ছিল, তপন ব্যানার্জি পুলিশে, ওয়ারিতে, একবার মনে হয় ইস্টবেঙ্গলেও গোলকিপার হিসেবে খেলেছে। অনেক মানে খেলোয়াড়ও অনেক ছিল আর কি, অনেক খেলোয়াড়। ছোটবেলা তোমার কি হতে ইচ্ছে করতো? একটা অদ্ভুত ব্যাপার, ছোটবেলায় তো মানুষ অনেক কিছু হতে চায়। সাধারণত লোকে বলে যে ডাক্তার হতে চেয়েছে, মানে কারণ বাবা মা বলে বলেই ডাক্তার হওয়ার ইচ্ছে।
তো আমার বাবা বলেছিল যে না, তুই ডাক্তার ফাক্তার হতে পারবি না, তুই অত ভালো ছাত্র নোস, তুই বরঞ্চ দেখ একটু কথাবার্তা তোর খারাপ নয়, তুই যদি উকিল হতে পারিস, আচ্ছা, কথাবার্তাটা বেঁচে খেতে পারবি তাহলে। কিন্তু আমার না এক এক সময় এক এক রকম হতো। পাড়ায় একজন ছিল যার বাবা বাবুদা হচ্ছে আমার খুব আইডিয়াল একজন ছিলেন। বাবুদা ম্যাজিশিয়ান ছিল, ম্যাজিক দেখাতো, আর একটা ছোটো দোকান ছিল, সেই দোকানটা চালাতো। বাবুদা যার শিষ্য ছিল, ওই থানার পেছন দিকে দেদার বাক্স লেন, সেখানে তিনি থাকতেন। মার্কাসদার কাছ থেকে শিখতো বাবুদা ম্যাজিক। এবং আমি ওই ম্যাজিক দেখি খুব মানে হলাম, মেসমেরাইজড হলাম, এবং আমি ভাবলাম আমি ম্যাজিশিয়ান হব। এবং ওই বাবুদার কাছে আমি ম্যাজিক শিখতেও শুরু করলাম। এমন একটা ব্যাপার দিন এলো যখন আমার মনে হলো যে মার্কাসদার কাছে যাই। উনি পয়সা দিয়ে ছোট ছোট ম্যাজিক বিক্রি করতেন। ঠিক। তো আমি ওখান থেকে ম্যাজিক শিখতাম, এবং ম্যাজিক আমি শো করেছি। আমিও সেম জিনিস আছে তোমার সঙ্গে, এটা আমার মিল, আমিও করেছি, ম্যাজিক শো করেছি। আমার এসএন ব্যানার্জি রোডের কাছে তো বাড়ি, ওখানে কৃষ্টিকা বলে একটা বাড়ি আছে, এখনও আছে। সেটা আসলে মূলত একটা ঠাকুর দালান। আচ্ছা, হ্যাঁ, সেই ঠাকুর দালানে বিভিন্ন গ্রুপ থিয়েটার তারা রিহার্সাল করতো। ওকে। হ্যাঁ, সেই রিহার্সালে বা ওই নাটকের মহলাগুলোতে ছোট বাচ্চা ছেলে লাগলে আমাকে ডাকা হতো। এটা কি মানে এটা কোন বয়স থেকে? এটা হচ্ছে আমার বয়স, আমি তখন মনে করো 5-এ পড়ি, 6-এ পড়ি, ওই সময়। এবং 7-এ যখন আমি পড়ি তখন আমি একটা বড় সুযোগ পাই, সেটা হচ্ছে পথের পাঁচালী। হ্যাঁ, পথের পাঁচালী মঞ্চে হয়। ওকে। এবং সব্যসাচী দলটার নাম, সমবোধ রাহা ছিলেন তার পরিচালক। এরা সবাই সরকারি কর্মী, কিন্তু এরা অফ টাইমে থিয়েটার করে। এবং যিনি নাট্যকার ছিলেন শক্তি ঘোষ, ঘটনাক্রমে তিনি আমার মেন্টর হয়ে যান। মানে উনিই আমাকে উজ্জীবিত করেন সব কিছু করতে। আমার সমস্ত কর্মকাণ্ডে ওনার একটা অবদান আছে, এবং উনি খুব সুন্দর করে আমাকে ইয়ে করতেন। সেই সময় আমার মনে হয় আমার ছোটোবেলাটা গড়ে ওঠার ওনার একটা বড় অবদান আছে। কারণ ভদ্রলোক চাকরি করতেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ম্যালেরিয়া ডিপার্টমেন্টে চাকরি হিসেবে, কিন্তু ওর ভিশন ছিল বা ইচ্ছে ছিল উনি অধ্যাপক হবেন, তো হতে পারেননি। তো উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডক্টর নরেশ জানা বলে একজন মানে খুবই নামী একজন অধ্যাপক, তার আন্ডারে রিসার্চ করতেন বাংলা সাহিত্যের উপর, নাট্য সাহিত্য। হ্যাঁ, ওনার বিষয় ছিল নীলদর্পণ থেকে নবান্ন, 86 বছর, এটা 86 ইয়ার্স এই সময়টা। তার ভদ্রেতর চরিত্র, মানে ভদ্র হইতে ইতর চরিত্র, অশিক্ষিত গ্রাম্য চরিত্র, মনে করো নীলদর্পণের তোরাব বা এই ধরনের চরিত্র ওনার রিসার্চের বিষয় ছিল। ওনার সঙ্গে আরও অনেকে করতেন। অভিজিৎ দা ছিলেন, অভিজিৎ সিরাজ, মানে সৈয়দ মুজতবা সিরাজের ছেলে অভিজিৎ দা। তো অভিজিৎ দা আর একটা বিষয় করতেন, কী বিষয় আমার মনে পড়ছে না। তখন ওদের সঙ্গে আমি ঘুরতাম, আমি ছোট ছেলে, আমি 6, 7, 8, 9 এরম। আচ্ছা, কিন্তু আমি ওদের সঙ্গে ঘুরি, এবং তুমি ওদের থেকে স্নেহ পেতে? ওদের সঙ্গে প্রচুর স্নেহ পেতাম, এবং ওরা বই পড়ছে, আমি সেই বইগুলো পড়ছি। যার জন্যে মানে অনেক ছোটো বয়স থেকেই আমি মনে করো যে সময় হয়তো বাংলা সাহিত্যের ওই জিনিসগুলো হয়তো পড়ার সুযোগ ছিল না, কিন্তু আমি সুযোগ পেয়েছি। মানে মানে অনেককেই আর কি আমার ভালো লাগতো, আমি পড়তাম, বুঝতাম কি না বুঝতাম সেটা মানে পরের কথা, কিন্তু পড়ার সুযোগটা ওখান থেকে পেয়েছি, এবং ওই অভ্যেসটা তৈরি হয়ে গিয়েছিল। এটা আমি মানে ওটা একটা বিরাট কাজ, এবং সেটাই তোমাকে আমাকে এদিকে এনেছে। তুমি তোমার ইন্টারেস্ট কি করে হলো যে আমি এই সিনেমা জগতের সঙ্গে আমার একটা ভালো মানে আমি জানি না, এটা অদ্ভুত একটা ব্যাপার। এটা মনে হয় কোনোভাবে একটা ব্লাডেরই ব্যাপার। আমার মায়ের মা, মানে আমার যে দিদিমা, যাকে আমি দেখিনি, আমার মাও তাকে দেখেনি প্রায়। আচ্ছা। কারণ তিনি প্রায় বছর দেড়েক যখন মায়ের বয়স তখন তিনি মারা যান। হ্যাঁ, তিনি ঢাকা রেডিওতে সিঙ্গার এবং অ্যাক্ট্রেস ছিলেন। আচ্ছা, মানে অডিও নাটকে প্রভাত মুখোপাধ্যায় তখন ওখানে করেন অভিনয়, এবং আমার দিদাও করেন তখন, অঞ্জলি বসু ওনার নাম ছিল, ডাকনাম হীরা।
তাকে আমার তো দেখা দূরের কথা মাই দেখেনি, মানে এত ছোট বয়সে চলে গেছেন। হয়তো সেখান থেকে কিছুটা আমার মানে পেয়েছি, কিছু একটা ছিল। কিন্তু আমি কিন্তু খুব ছোট বয়স থেকেই থিয়েটার, লেখালেখি, এই ভালো লাগাটা আমার তৈরি হয়ে গেছিল। তৈরি হয়েছিল। খুব পরে হঠাৎ ক্লাস 9-10 উঠে জিনিসটার মধ্যে একটা টুইস্ট এলো আর কি। আমার বাড়ির উল্টো দিকে আমার বন্ধু, তার দাদা, তিনি থিয়েটারে স্টেজ ফেজ করতেন। তো উনি বাপিদা, উনি আমাকে হঠাৎ একদিন বললেন যে, মাঝে মাঝে বই দিত, এইটা পড় ওটা পড়, এবং হঠাৎ একদিন একটা বই দিলেন, সেটা হচ্ছে চলচ্চিত্রের অভিধান। হয়তো আমি এটা নিয়ে কিছু বলেছি, সেই কারণেই দিয়েছে কোনো একটা ইন্টারেস্ট। হ্যাঁ, এবার ওই বইটা আমি দেখতে দেখতে আমি হঠাৎ দেখি যে 76 রফি আহমেদ কিদওয়াই রোড হচ্ছে চিত্রবাণী। আমি ভাবলাম তো এটা তো এইখানে, আরে তো চার্চ, আমি জানি এখানে, আমি মাঝে মাঝে গেছি পাড়ারই দাদা দিদিদের সঙ্গে, কোনো কোনো কারণে গেছি ওখানে। তো ওখানে আমি একদিন গিয়ে উপস্থিত হলাম, একা, তখন ক্লাস 9-এ পড়ি, একা যাইনি, পাশের বাড়ির মাসি মানে মাসি নয়, মানে মাসি বলে ডাকতামও না, নাম ধরেই ডাকতাম, মাসি সম্পর্কে, তার সঙ্গে গিয়ে উপস্থিত লাইব্রেরিতে। কেউ নেই লাইব্রেরিতে, দুপুরবেলা কেউ নেই, একজন ভদ্রমহিলা বসে আছে, চিত্রবাণী লাইব্রেরি। কে ফাদার গাস্তরবের সেসব কিছু জানি না, কিন্তু আচ্ছা, কিচ্ছু জানি না। ওই 76 রফি আহমেদ কিদওয়াই রোড চিত্রবাণী, এবং ওখান থেকে বই টই পাওয়া যায় বা বই আছে, এইটুকু পেয়ে দেখলাম একটা লাইব্রেরি, গিয়ে ভদ্রমহিলার সঙ্গে কথা বললাম। উনি বললেন, তুমি কী করো? ক্লাস 9-এ পড়ি, একটু সিনেমা নিয়ে পড়াশোনা করতে চাই। উনি একটু হাসলেন, মানে একটা ছেলে কী পড়ে। যাই হোক, উনি কোথাও একটা গেলেন, পরে বুঝতে পারলাম যে উনি ফাদারের কাছে গেছিলেন। ইনি কে বলছি, হ্যাঁ হ্যাঁ, তিনি ফিরে এলেন এবং আমাকে বললেন, 2 টাকা তোমার কাছে আছে? আমার কাছে 2 টাকা নেই, কিন্তু ওই মাসির কাছে আছে। সে 2 টাকা দিয়ে দিল, এবং অভিজিৎ গুহ নাম দিয়ে আমাকে একটা ছোট্ট কার্ড করে দেওয়া হলো। করে বললেন যে, তুমি আজকে পড়ার দরকার নেই, তুমি অন্য একদিন এসো, আমি তোমাকে বই সাজেস্ট করে দেবো। তো আমি চলে এলাম। মানে উনি পরবর্তীকালে, মানে সুনেত্রা, আমি আমার মনেই হচ্ছিল ওটা সুনেত্রাদি হবে। তখন কিন্তু পরম জন্মায়নি। জানি, বুঝতে পেরেছি, এটা অনেকদিন আগের কথা। কারণ পরম জন্মায়নি তখন। সুনেত্রাদি আমি কেন বলি, কারণ পরমার বন্ধু কাকিমা বলার কথা, আমি কোনো সময় সুনেত্রা কাকিমা বলতাম, কোনো সময় দি বলতাম, কিন্তু আমার সঙ্গে কাকিমার বা সুনেত্রাদির খুব ছোট্ট একটা টাইম আমি পেয়েছি তার সঙ্গে গল্প করার, আড্ডা মারার, এবং সেটা প্রচণ্ড মানে দুর্দান্ত ব্যাপার আর কি। দুর্দান্ত মানে আমার এই বিষয়ে, মানে পড়াশুনো কি করব সিনেমা নিয়ে, তার বিষয়ে ওনার অসম্ভব আমি ইন্সপিরেশন এবং কি বলবো সবটাই পেয়েছি। এবং আমাকে অনেকের সঙ্গে আলাপও করে দিতেন, এই যে ছেলেটা হচ্ছে রানা, ও কিন্তু খুব সিনেমা নিয়ে খুব উৎসাহী, সিনেমার এই সব, আচ্ছা রানা ফটোগ্রাফি নিয়ে পড়তে এসছে, কোথায় বইগুলো আছে তুমি বলে দাও। আচ্ছা, বেশ। তো 82 সালে কলকাতায় ফিল্মোৎসব দেখতে পারবো না, কারণ আমার পরীক্ষা, ক্লাস 10। মা বললো, বাড়াবাড়ি করিস না, বাবা খুব রেগে যাবে, এইবারে ফেস্টিভ্যাল দেখার দরকার নেই, পরের বছর দেখবি। ঠিক আছে, পরের বছর দেখব। কিন্তু ঘটনা হচ্ছে এইরকম যে মা তো আর জানে না যে তখন ফেস্টিভ্যালের সিস্টেম কী। তখন ছিল, এই বছর যদি দিল্লিতে হয়, পরের বছর কলকাতায় হবে, তারপরের বছর আবার দিল্লি, তারপরের বছর হয়তো হায়দ্রাবাদ, তারপরের বছর আবার দিল্লি, মানে এরকম অল্টারনেট করে করে হতো। মানে 83-তে যে ফেস্টিভ্যালটা হলো, সেটা হচ্ছে দিল্লিতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমার মাও জানে না, আমিও জানি না। তো পরের বছর যখন এলো, তখন 11-এ পড়ি আমি সিটি মেন আমার স্ট্রিটে পড়তাম। আমি 11-এ যখন দেখলাম যে ফেস্টিভ্যাল হবে, ও মা, ফেস্টিভ্যাল তো দিল্লিতে, কলকাতায় তো হচ্ছে না, মহা মুশকিলে পড়ে গেলাম। এবারও তাহলে মিস হয়ে গেল। আর ততদিনে তোমার সিনেমার প্রতি ওই অসম্ভব আকর্ষণ তৈরি হয়ে গেছে। ফাদার রোবের, এদিকে শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মিহির ভট্টাচার্য, এইসব এদের পেয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি জাস্ট একটা জিনিস বলে দিই, আমরা সুনেত্রা দির কথা যেটা বললাম, তিনি হলেন সুনেত্রা ঘটক, আপনারা অনেকেই তাকে চেনেন। সুনেত্রা ঘটক ঘটনাচক্রে পরমব্রত চট্টোপাধ্যায়ের মা বটে, কিন্তু তাছাড়া সুনেত্রা ঘটকের একটা নিজস্ব পরিচয় আছে, এবং সেটা বেশ লম্বা এবং দীর্ঘ। যাই হোক, আমরা আবার ফিরে আসি। এবারে আমি কোথায় যাব, তো সুনেত্রাদিকে বললাম যে এরকম ব্যাপার, কি করা যায় বলুন তো। আমি আপনিই বলতাম, আমি একটা তোমায় বুদ্ধি দিতে পারি, কিন্তু আমি বলেছি এটা তুমি বলবে না। না বলুন না। সতীনাথ
কে তুমি চেনো? বলে হ্যাঁ, সতীনাথ দা তো বই পড়তে আসে। সতীনাথ কী করে জানো? বলে হ্যাঁ, উনি তো যুগান্তরের সিনেমা এবং ওই পাতাটা দেখেন। সতীনাথকে বলো গিয়ে তুমি এটা করতে চাও, যেতে চাও। আমি গেলাম। সতীনাথ দা কোনো কথাই বলতেন না, চুপ, গম্ভীর লোক, কিন্তু ভয় লাগতো না, ওনাকে দেখে ভয় পেতাম না। গিয়ে সতীনাথ দাকে বললাম এরকম ব্যাপার। আচ্ছা, আমরা ওই লাইব্রেরিতে কোনো কথা বলতাম না কখনো, মানে খুব কম, যতটা কম বলা যায়, পাছে অন্য লোকের ডিস্টার্ব হয়। তো উনি বললেন যে চায়ের দোকানে যাও। প্রেমের চায়ের দোকান, প্রেম বিহারি ছেলে, তার চায়ের দোকানে, প্রেমের চায়ের দোকান, কি ভালো নাম। চায়ের দোকানে গিয়ে বসলাম। উনি এলেন, চা অর্ডার দিয়ে বলে কী হয়েছে? আমি বললাম যে এরকম ব্যাপার, আমি না দিল্লিতে যেতে চাই। ঠিক আছে, তুমি আমার অফিসে চলে এসো। তারপরের দিন বাকি আমার অতটা তো ঠিক মনে নেই, যুগান্তরের অফিসে চলে গেলাম। উনি একটা চিঠি টাইপ করিয়ে দিলেন। আচ্ছা। আর বলে দিলেন যে তুমি গিয়ে যা কিটগুলো পাবে, মানে আমি তো ওই প্রেসের ইয়েতে যাচ্ছি আর কি, প্রেস কার্ড পাবো, তো তুমি মিডিয়া কিট পাবে একটা। হ্যাঁ, মিডিয়া কিট পাবো, সেই মিডিয়া কিটটা তোমাকে নিয়ে আসতে হবে, আমাকে দেবে। আচ্ছা। অবশ্যই লাফাচ্ছি তখন আনন্দে। তো শক্তিদাকে এর মধ্যে জপিয়ে নিয়েছি, শক্তিদাও যাবেন। আমরা দিল্লি যাব, শক্তিদার অন্যান্য কিছু কাজ আছে, আমি ছবি দেখব। তারপরে শক্তিদার দিদির বাড়ি জয়পুর, আমরা একবার জয়পুরের বাসে করে দিল্লি থেকে জয়পুর যাব, এরকম একটা পুরো প্ল্যান হয়ে গেল। মাও রাজি, টাকা পয়সা যেটুকু পাওয়ার পেয়ে গেলাম। দিয়ে সেই ফেস্টিভ্যাল দেখা, প্রথম একটা গোটা ফেস্টিভ্যাল দেখার মানে মানে সুযোগ পেলাম। এবং আমার মনে হয় এই যে তোমাকে এই যে সাপোর্টটা করলেন ওনারা, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখো কারোর মধ্যে এতটা উৎসাহ, তাহলে বোধহয় তুমি আমিও আমরা হয়তো সাহায্যের চেষ্টা করব। কারণ আমার মনে হয় এই উৎসাহটাই সবাই চায় দেখতে, যে কে আছে। কারণ এখনো আমিও এরকম ছেলে বা মেয়ে খুঁজি যারা খুব উৎসাহ তাদের সিনেমায় বা খুব উৎসাহ তাদের লেখায়, কিন্তু মুশকিলটা হলো যে তাদের উদ্দেশ্যটা আমি দেখি তারা আলটিমেটলি আইদার ফেম পেতে চায়, আর না হলে তারা এই জগতের সঙ্গে থাকবো বলে কিন্তু আসলে কি করতে চায়, বা উৎসাহটার মধ্যে কোনো এজেন্ডা যদি না থাকে তাহলে হলো বেস্ট। একদম, মানে কি ভালো লাগে বলে করি, রাইট, একদম কোনো এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই, এইটা আমার ছিল। হ্যাঁ, সে বোঝাই যাচ্ছে, না হলে এই ধরনের মানুষজন তোমাকে এই সাপোর্টটা দেবে কেন? এবং অদ্ভুত অদ্ভুত সব ছবি দেখলাম। অদ্ভুত অদ্ভুত ছবি বলতে আমার মনে আছে, ইংরেজি নামটাই বলছি, কারণ ফরাসি নাম তো আমার মনে নেই। দ্য ব্যান্ড অফ আউটসাইডার্স বলে একটা ছবি গোদারের, তারপরে সিনস ফ্রম আ ম্যারেজ বার্গম্যানের, এরম ধরনের অনেক ছবি দেখলাম যেগুলো তার আগে নামও শুনিনি। প্রচুর ছবি দেখার সুযোগ পেলাম। আমার একটা সবুজ রঙের ডায়েরি ছিল, তাতে ছবির নাম সব কিছু, এবং আমার যতটুকু যা যা মনে হয়েছে লেখা হলো। একটা বড় আউটিংও হলো, রাজস্থান ঘুরে ফিরলাম ওই কিটগুলো নিয়ে, এবং সতীনাথ দাকে সেগুলো হ্যান্ডওভার করলাম। পরের সপ্তাহেই শুক্রবার সম্ভবত, এবং বড় একটা পাতা জুড়ে সতীনাথ দা লেখা লিখলেন, আর নিচে একটা ছোট্ট লেখা রয়েছে, সংগ্রাহক অভিজিৎ গুহ। এই আমার জীবনের প্রথম খবরের কাগজের নাম উঠলো। এটা কোন বয়স তখন তোমার? আমি 11 পড়ি, 17 বছর বয়স তখন আমার। এই একটা নাম উঠলো, অভিজিৎ গুহ সংগ্রাহক। এটা আমাকে মানে অনেকটা একটা মানে কি খুশি, ওই কাগজটা নিয়ে সবাইকে দেখাচ্ছি, দেখো আমার নাম। কি অসাধারণ অনুভূতি না এগুলো, মানে সেই আর এই সময় যুগান্তরের নাম ভাবাই, যুগান্তর পত্রিকা আমার বাড়িতে আসে, তখন আনন্দবাজার আসে না, তখন যুগান্তর আসে আমাদের বাড়িতে। যুগান্তর সেই সময় কিন্তু একটা আলাদা একটা নিশ, মানে তার রিডার্স, একদম। আর আমার মনে আছে একদম ছোটবেলায় আমার জীবনের প্রথম নাম, আমি একটা নাটকে, রেডিও নাটকে অভিনয় করেছিলাম। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এরকম হলে কি হতে পারে। আমাদের তো শিলিগুড়ি ছোট শহর, তোমার তো কলকাতায় নাম, মানে আলাদাই ব্যাপার আর কি। এবং ওই চিত্রবাণীতে যাওয়ার সুবাদে প্রচুর এফটিআই এর মানুষজনের সঙ্গে পরিচয় হয়, রবি ওঝার সঙ্গে পরিচয় হয়। এবং রবি ওঝা আমার বাড়ির খুবই কাছে, পার্ক লেনে থাকতেন সেই সময়। তার বাড়ি যাওয়া, তার তখন রবি ওঝা কী করেন? তখন রবি ওঝা একটা সিরিয়াল করেছিলেন, যে সিরিয়ালটা সাকসেসফুল হয়নি। আচ্ছা, হ্যাঁ, একটা কমেডি সিরিয়াল,
গোয়েন্দা ভগবান দাস সিরিয়ালটার নাম ছিল। গৌতম মুখার্জি বলে একটি নতুন ছেলে ছিল, আর ছিল দুজন মহারথী, একজন রবি ঘোষ, একজন সন্তোষ দত্ত। আচ্ছা, এই সুবাদে রবিদার বাড়ি, সন্তোষদার বাড়িতে বহুবার যাওয়া হয়েছে। এমনকি সন্তোষদাকে আমি কোর্ট থেকে অ্যাম্বাসেডার গাড়িতে করে তুলে, আমার কাজ ছিল মানে ওনাকে নিয়ে আসা, আমি নিয়ে মানে পিক আপ করেছি ওনাকে। বাবা, আচ্ছা। এবং অনেক মানে বাড়িতেও গেছি বেশ কয়েকবার, ওই স্ক্রিপ্ট দেবো বা কিছু, বা রবিদার সঙ্গে মানে বিভিন্ন সময় যাতায়াত হয়েছে। এবং আমরা মুখিয়ে থাকতাম যে এরা কী বলছে, এরা কী করছে, মানে একটা সাংঘাতিক একটা সুযোগ আর কি অ্যাবজর্ব করার। তো এই রবি ওঝা মানুষটা সম্পর্কে প্রচুর মানুষ, আমি যত কথা বলেছি, অনেকে এনার ব্যাপারে মানে এনাকে গুরু হিসাবে অনেকে বলেছেন, অনেকে বলেছেন যে ইনি শেপ চেঞ্জ করেছেন বাংলা সিরিয়ালের বা বাংলা ধারাবাহিকের। এই সময়টায় তুমি কি এনাকে এই সময়টা জুড়ে দেখেছো? না, আমারটা হচ্ছে তার আগে। ওই গোয়েন্দা ভগবান দাস করার পরে খুব একটা সাকসেসফুল হয়নি। আরেকটাও করলেন, সেটা হচ্ছে ছোট গল্প, বিভিন্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ছিল, আমার মনে হয় আরও অনেকের ছোট গল্পের একটা সিরিজ ছিল, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। সেটা উনি করেছিলেন, কিন্তু খুব একটা সাকসেস পায়নি। তখন উনি বম্বে ফিরে যান এবং ওর স্ত্রী, ওরা দুজনেই মিতালি ভট্টাচার্য, এরা দুজনে ওরা বম্বে ফিরে যায়। এবং রবিদার যে 76 FTI এর যে ব্যাচ, এবং 76 অফ FTI ইজ খুব সাকসেসফুল। মানে কে কে ছিল তার মধ্যে? বিনোদ চোপড়া, হ্যাঁ হ্যাঁ ঠিক, তারপরে তোমার কুন্দন শাহ, সাইদ মির্জা, হ্যাঁ, ক্যামেরায় আমি পরবর্তীকালে আমার গুরু হয়ে যান উনি, ওনার সঙ্গে আমি কাজ করি, রাজেন কোঠারি, হ্যাঁ, বিনোদ প্রধান, সব 76 ব্যাচ, সব 76 ব্যাচ, এবং রবিদাও 76 ব্যাচ ছিলেন। তো ওখানে গিয়ে রবিদা কুন্দন শাহের সঙ্গে এবং সাইদ মির্জা, সাইদের ভাই হচ্ছে আজিজ মির্জা, ওদের সঙ্গে সিরিয়ালে কাজ করতে শুরু করে, লিখতে এবং পরিচালনা করতে। কারণ টেলিভিশন তো অনেক লোকের দরকার, একা একা তো করা সম্ভব নয়, তো করতেন। ওইটা ওনাকে একটা বিরাট লিপ দেয় বলে মনে হয়। তারপর ওখান থেকে ফিরে এসে যখন রবিদা কলকাতায় সিরিয়াল শুরু করে, তখন আমি অলরেডি বম্বে চলে গেছি। তোমার এই বম্বে যাওয়ার ব্যাপারটা একটু শুনি। তুমি বম্বে কেন, মানে এই যে এতদিন তো হলো এত কিছু, বম্বে হঠাৎ চলে গেলে কেন? বম্বে যাওয়া একটা ছোট ইতিহাস আছে। সেটা হচ্ছে যে আমি দীপক দাস বলে একজন ভদ্রলোকের কাছে অবজারভার ছিলাম। দীপক দাস উনি সিনেমাটোগ্রাফার ছিলেন, ক্যামেরাম্যান উনি। এটা কলকাতাতে। তখন আমি কলেজে পড়ি, তখন দীপকদার কাছে আমি যাই, এবং দীপক দাস খুব যে একেবারে সৌমেন্দু রায়ের মতো নামই নয় সেটা তো বুঝতেই পারা যাচ্ছে, কিন্তু দীপকদা BFG অ্যাওয়ার্ড পাওয়া। হ্যাঁ, একদিন সূর্য বলে একটা ছবি, নীতিশ মুখোপাধ্যায়ের, পেইন্টার নীতিশ মুখোপাধ্যায়ের অনেকগুলো ছবি করেছিলেন, তার মধ্যে একদিন সূর্য একটা খুব এক্সপেরিমেন্টাল ছবি, এবং নীতিশবাবু এক্সপেরিমেন্টাল ছবি করতেন তখনকার সময়। সেই ছবিটা একদিন সূর্য বিভিন্ন রকমের স্টক ব্যবহার করে করা হয়েছিল, মানে বিভিন্ন সিনে বিভিন্ন রকমের স্টক আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, কালার, আমার কালারের মধ্যে ওরো বা আকফা, কোডাক, মানে বিভিন্ন রকমের, এক্স্যাক্টলি বলতে পারবো না কী কী, কারণ আমি অনেক কিছু এক্সপেরিমেন্টাল একটা ছবি, ভিজুয়ালিও এবং বিষয়গতভাবেও খুবই এক্সপেরিমেন্টাল একটা ছবি ছিল সেই সময়। এবং উনি BFG অ্যাওয়ার্ড, তুমি জানো যে BFG অ্যাওয়ার্ড তখন, মানে এখন BFG অ্যাওয়ার্ডে যাই অবস্থা থাকুক না কেন, তখন একটা বিরাট জায়গা, মানে বম্বের দিলীপ কুমার, অমিতাভ বচ্চন সবাই কিন্তু BFG অ্যাওয়ার্ডটাকে একটা মারাত্মক জায়গা দিত, মানে ফিল্মফেয়ার BFG প্রায় ন্যাশনাল অ্যাওয়ার্ডেরই সমকক্ষ ছিল। আমি ওই ভদ্রলোকের কাছে বছর খানেকের ওপর, 1.5 বছর 2 বছর কাজ শিখি। এই সিনেমাটোগ্রাফিতে কেন? এক্স্যাক্টলি, এটা কেন, আমি যখন চিত্রবাণীতে গেলাম তখন গিয়ে দেখলাম যে বেশ কিছু দাদা আছেন, যেরকম রবি ওঝা অন্য ফিল্ম ডিরেক্টর, তেমন কিছু অন্যান্য দাদা আছেন, তারা ফটোগ্রাফি করে। এবং চিত্রবাণীতে একটা দারুণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল্যাব আছে, যেখানে প্রসেসিং, প্রিন্টিং, বড় বড় প্রিন্টিং,
মানে বিশাল, মানে ওয়ালের সাইজের বড় প্রিন্ট করা সম্ভব, এরকম মেশিন আছে আর কি। তো ওখানে বিভিন্ন এই দাদাদের ইনফ্লুয়েন্সে তার ছবি তুলে দেখছি। তো বাবার একটা ক্যামেরা ছিল, সেটা কাকুর কাছে ছিল, দুর্গাপুরে আমার কাকা থাকতেন সে সময়, কেউই নেই এখন আর বেঁচে। সেই ক্যামেরাটাকে আনা হলো কি না, আমার খুব ছবি তোলার, মানে এটা কিন্তু একটা ছোট বাচ্চা ছেলের শখ, এইভাবে শুরু। কিন্তু ওখানে যখন আমি ওই সিরিয়াস মানুষজনদের দেখতে শুরু করলাম, আমার কিন্তু আর ওটা তখন মানে খেলার জিনিস নয়। আমি তখন বই পড়তে শুরু করলাম, তখন আমি ছবি, এবং আমাদের চিত্রবাণী লাইব্রেরিতে সেই সুযোগটা ছিল। কার্তিয়ের ব্রেসোর বই, বিভিন্ন বিশ্ববিখ্যাত ছবি তুলিয়েদের বই, সেগুলো দেখতে শুরু করলাম। কম্পোজিশন কি, এগুলো বই পড়া, ইন্টারেস্ট তৈরি হলো। এবং ওই 11 নাগাদই একদিন পুরনো নিউ মার্কেটের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম একটা সিনেমা দেখতে। সম্ভবত ছবিটার নাম ছিল ফ্রাইডে দ্য 13th। আচ্ছা, একটা ধরনের ছবি, ওই এক ধরনের থ্রিলার আর কি, যাই নিও নোয়ার ওরম ধরনের। তো যেতে গিয়ে পুরনো নিউ মার্কেট থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন, যাকে আমি চিনতে পারলাম, কারণ 80 সালে পথের পাঁচালী 25 বছর হয়েছে। তাতে রবীন্দ্র সদনের ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, যেটা আমি যেতে পারিনি। শক্তিদা আসেনি বলে বাড়ির থেকে বেরোতে পারিনি, যার জন্য ওটা মিস করেছি। কিন্তু একটা পত্রিকা পেলাম, তার নাম হচ্ছে প্রসঙ্গ চলচ্চিত্র। পরবর্তীকালে ওই পত্রিকাটার নাম চেঞ্জ হয়ে গিয়েছিল। যাই হোক, প্রসঙ্গ চলচ্চিত্রটা হচ্ছে 25 বছরের পথের পাঁচালীর সংখ্যা ছিল। এবং সেখানে বিভিন্ন যারা প্রধান লোক, বংশীচন্দ্র গুপ্ত, সুব্রত মিত্র, দুলাল দত্ত, সত্যজিৎ রায় তো বটে, এবং তোমার শ্যামসুন্দর ঘোষ যিনি সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন, তার এই সমস্ত ছবি ছিল। এবারে ওই পত্রিকাটা পরবর্তীকালে কল্পনির্ঝর নাম দিয়ে মানে বেরোয়, এডিটার একই ছিল। নিমাইবাবুর তোলা এই ছবিগুলো নিমাইবাবুর নয় না। আচ্ছা, নিমাইবাবু সত্যজিৎ রায়ের কাছে যান অনেক পরে। ও আচ্ছা আচ্ছা। নিমাইবাবু ছিলেন রবি ঘোষের বন্ধু। ওকে ওকে। রবি ঘোষের সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্কের জন্য উনি জানেন। আমার মনে হয় সেটা অনেক পরে, 60-এর দশকে, এই সময় নয়। আচ্ছা, এই ছবিগুলো তুমি দেখলে? এই ছবিগুলো ছিল ওই ম্যাগাজিনটার মধ্যে। এবার এই লোকটাকে আমি চিনতে পারলাম, ওই ছবিরই একজন, তার নাম সুব্রত মিত্র। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি সুব্রত মিত্র? উনি বললেন, হ্যাঁ, তুমি কি ভেতরে ছিলে? না, ভেতরে ছিলাম না, আমি যাচ্ছি, আমি আপনার ছবি দেখেছি, আমাকে একটা সই, একটা অটোগ্রাফ। তো উনি অটোগ্রাফ দিলেন। তুমি কি করো? আমি কলেজে পড়ি, ছবি তুলি চিত্রবাণীতে। তাই নাকি? হ্যাঁ, ছবি দেখিও তোমার। আমি কোথায় যাব? আমি অপরচুনিটি খুঁজছি, কোথায় যাব? বলে এই 70 ল্যান্সডাউন রোড। মোটর ভেহিকেলস চেনো? না, চিনি না। ঠিক আছে, ল্যান্সডাউন রোডটা চিনি, তো চলে যাবো। আমি একদিন গেলাম, তো উনি দেখা করলেন না, উনি ব্যস্ত ছিলেন। তারপরে একদিন গেলাম, ঠিক আছে, যে খুব যে উৎসাহ যোগাচ্ছে তা না, দেখছে কিছু, খুব একটা কিছু বলছে না, কিন্তু আমার যাওয়াটা আমি জারি রাখলাম। মাঝে মাঝে যাই। গিয়ে ওনার সঙ্গে যে খুব একটা কিছু বন্ধুত্ব হলো তা নয়, কিন্তু ঘটলো একটা অন্য জিনিস। তারই পাশের একটা ছোট আলাদা ঘর বাড়ি, মানে ওনারই ছোট ভাই বাচ্চু মিত্রের সঙ্গে আমার, যিনি সুব্রতদার সমস্ত ক্যামেরা দেখাশুনো করতেন। আচ্ছা, সুব্রতদার 3টে 35mm ক্যামেরা, একটা 16mm ক্যামেরা ছিল। 16mm ক্যামেরাটা উনি কোনোদিন নাকি ব্যবহার করেননি। এগুলো সব শোনা, কারণ আমি যখন ওনাকে মিট করি তখন কিন্তু উনি আর কাজ করেন না। ওকে। তখন ওনার যে ছবি সেগুলো হয়ে গেছে। সত্যজিৎ রায়ের সঙ্গে 10টা ছবি, তোমার আইভরি মার্চেন্টের সঙ্গে 4টে ছবি, তারপরে এইদিকে ভিক্টর ব্যানার্জির সঙ্গে যে ছবিটা করেছিলেন অ্যান আগস্ট রেকুয়াম, সেটা, তারও আগে, এইগুলো সব হয়ে গেছে আর কি। তিসরি কাসাম হয়ে গেছে সব ছবি। তো উনি বাড়িতেই থাকতেন, আর ওনার ওই ক্যামেরা যেত, ওটাই ওনার মনে হয় রোজগার। ওখানে ওই বাচ্চুদার সঙ্গে পরিচয় হলো, আর বাবুদা বলে একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। পরবর্তীকালে ওনার সঙ্গে খুব আমার ঘনিষ্ঠতা হয়। তিনি সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন, রবীন সেনগুপ্ত। আচ্ছা, বাবুদা বলে আমরা ডাকতাম। একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি হয়তো তাকে মনে করলেও করতে পারো, কারণ এটা অনেক আগের লোক। তুমি
তো বয়স তোমার অনেক কম। হ্যাঁ, আমি যখন ছবিতে এনার নাম তো দেখেছি। হ্যাঁ, তুমি নাম দেখেছো। ইনি একটা ছবিতে অভিনয় করেছিলেন, আচ্ছা। সেটা হচ্ছে গৌতম ঘোষের দখলে। সুনীল মুখার্জি ছিলেন অভিনেতা, সুনীল মুখার্জি, আর মমতা শঙ্কর। মমতা শঙ্করের একটা ফ্ল্যাশব্যাক ছিল ওনার স্বামী, সেই স্বামীর চরিত্রে বাবুদা অভিনয় করেছেন। লম্বা, খুব এই মুহূর্তে চেহারাটা মনে পড়ছে না আমার, ওই সাদা চুল, তোমার মতো লম্বা চুল, কিন্তু অল হোয়াইট, বাহ, হোয়াইট দাড়ি, হোয়াইট চুল, বয়স্ক লোক। আমি যখন তাকে মিট করেছি, কিন্তু স্ট্রেট, বেল্ট পরতেন, মানে গুঁজে জামা, একদম নায়ক আর কি, দুটো পকেটে হাত, সাউন্ড করতেন উনি। এবং সুব্রত দার সঙ্গে উনি সমস্ত ছবি টবিতে কাজ করতেন এবং বাইরেও কাজ করতেন। এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, এবং আমি ওখানে যাতায়াতটা ওনার বাড়িতে যেতাম, কিন্তু ওদের সঙ্গেই বেশি আমার ওঠা বসা। তারপরে একদিন যখন এসব চলছে, ছবি তোলা চলছে, সিনেমা নিয়ে পড়াশুনো চলছে, তখন ভাবলাম একটা প্র্যাকটিক্যালি না হলে তো সম্ভব নয়। তো একজন আমাকে পরিচয় করিয়ে দিল, বললো যে বিবেক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির সঙ্গে তোমাকে আমি ঢুকিয়ে দেবো, কিন্তু সেখানে হলো না। কেদার সিং, আমাদের যে লাইট সাপ্লায়ার, কেদার দাই আমাকে এই দীপক দাসের সঙ্গে, মানে অ্যাকচুয়ালি দীপক দার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুবীর রায়, তার সঙ্গে আলাপ করিয়ে দেয়। আমি দীপকদার অবজারভার ছিলাম না, আমি সুবীরদারই অবজারভার ছিলাম। মানে ডেফিনেটলি উনি সিনেমাটোগ্রাফার, ওনার আন্ডারে, কিন্তু ওনাকে খুব ভয় পেতাম। হ্যাঁ, উনি খুবই গম্ভীর মানুষ, হাতে সিগারেট সবসময় জ্বলছে, এই দুটো আঙুল হলুদ, মানে নিকোটিনের হলুদ, ইয়েলো, এত সিগারেট খেতেন, আর চেইন স্মোকার। ফর্সা গায়ের রং ছিল, তাই জন্যে আঙুলগুলো হলুদ হয়ে গেছে। আমার মতন গায়ের রং হলে আঙুল হলুদ হতো না। ওনার কাছে বেশ কিছুদিন থাকি, এবং তখনই আমি ডিসাইড করি যে কাজ যদি করতে হয় বম্বেতে গিয়ে করতে হবে, কারণ ওটা হচ্ছে একদম জায়গা। এরকম আরও অনেকের সঙ্গে মানে তখন সময় পরিচয় ছিল। একজন হচ্ছে শশী আনন্দ। আচ্ছা, শশী আনন্দ তখন মৃণাল সেনের সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন। আরেকজন ছিলেন, আমার সামনেই মারা গেলেন তিনি, সম্বিত বোস। সম্বিত দাও এফটিআই, এরা সব এফটিআই গ্র্যাজুয়েট, কিন্তু সম্বিত দা তোমার বুদ্ধদেব বাবুর ছবি শ্যুট করেছেন সেই সময়। এদের সঙ্গে পরিচয় হয়, আমার মনে হলো এফটিআই যদি আমি নাও যেতে পারি, বম্বেতে আমার যাওয়া উচিত। আরেকজনের কথা না বললে মানে থেকে যাবে, ফাঁক থেকে যাবে, অসিজিৎ গাঙ্গুলি। অসিজিৎ দাকে আমি অ্যাসিস্টও করেছি কিছু সিরিয়াল ইত্যাদিতে, ছোটোখাটো কাজে। ইনি পরিচালক ছিলেন না? ইনি সিনেমাটোগ্রাফার ছিলেন। ইনিও এফটিআই থেকে গ্র্যাজুয়েট। উনি একসময় এফটিআইতে পড়াতেনও। হ্যাঁ, গোবিন্দ নিহালিনীকে অ্যাসিস্টও করতেন। দুটো না তিনটে ছবিতে গোবিন্দ নিহালিনীকে অ্যাসিস্ট করেছেন। উনিও আমায় বললেন, বম্বে যেতে চাস কেন? আমি বললাম, দেখো, যে একটা জার্নির প্রয়োজন আছে। এখানে আমি একটা খুব সিকিওর জায়গায় থাকি, বাবা মার আন্ডারে, আমি চাই একটু একটা কোথাও গিয়ে একটা কিছু করতে। এবং তখন সুযোগ হয়ে গেল আমার মায়ের মামাতো ভাই সুমিত, ওর নাম সুমিত বোস, ও বম্বেতে নীতিশ রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে গেল। ও গভর্নমেন্ট আর্ট কলেজ গ্র্যাজুয়েট সুমিত। ও গেল হচ্ছে নীতিশ রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এবং একটা বায়ান্দারে, তখন বায়ান্দার হচ্ছে ওয়াজ আউট অফ বম্বে, সেখানে একটা 1 রুম ফ্ল্যাট ভাড়া নিল। আমি বললাম, ওই রাজু, ওর ডাকলাম রাজু আছে, আমি যাবো। ও আচ্ছা, তোমার একটা থাকার জায়গা হলো। আমার একটা থাকার জায়গা হয়ে গেল, এবং আমি ততদিনে একটা নেটওয়ার্কিং করে ফেলেছি। ওখানে গিয়ে অলরেডি ওই 76-এরই আরেকজন, একটু আগে বললাম রাজেন কোঠারি সঙ্গে একটা কানেকশান আমাকে করে দিলেন। এখানকারই একজন সুদীপ্ত মোহন বোস। সুদীপ্ত দাও এফটিআইয়ের সাউন্ড রেকর্ডিং, এখানে তোমার রূপায়ণে উনি বহুদিন কাজ করেছেন। এখন উনি বম্বেতে থাকেন। শেষে আমি জানতাম উনি ভিজিটিং বুটসে পড়ান। ওখানে ওনার সঙ্গে আমার দেখাও হয়েছে ভিজিটিং বুটসে। সুদীপ্ত দা আমাকে বললো যে ঠিক আছে, তুই যা, আমি বলে দিয়েছি তোকে নেবে। আচ্ছা, আমি গিয়ে যোগাযোগ করলাম, এবং উনি আমায় নিলেন। বেশ। এবং ওনার সঙ্গে আমি বেশ কিছুদিন কাজ করতে। কি ছবিতে কাজ করেছো ওনার সঙ্গে? হ্যাঁ, ওনার সঙ্গে আমি প্রথমে গিয়েই যে সিরিয়ালটা করলাম সেটা হচ্ছে চাণক্য। আর সেই চাণক্য? হ্যাঁ, সেই চাণক্য। যে সময় আমি চাণক্যতে ঢুকেছি
তখন 16 মিলিমিটারে চাণক্য শ্যুট হয়, আচ্ছা, তারপরে ওটা আবার ভিডিওতে চলে যায়। okay. কিন্তু প্রথম দিকের এপিসোডগুলো 16-এ শ্যুট করা হয়, হুম, আমার মনে আছে। এবং আমি ওখানে লোডিং আনলোডিং ইত্যাদি সমস্ত কাজই, ফোকাস, কিছুটা আলো, মানে যা না, যা মানে পারি আর কি। যেরকম যেরকম চাণক্য তো বিরাট হিট সিরিয়াল ছিল সেই সময়। সিরিয়াল ছিল। এবং আমি পরে বহু বছর পরে বম্বেতে গিয়ে ডক্টর চন্দ্রকান্ত, মানে যিনি পরিচালক এবং মূল অভিনেতা ছিলেন, চন্দ্রকান্তজি, ওনার সঙ্গে দেখাও হয়েছে তারপরে আর কি। উনি ডাক্তার ছিলেন, তো আমরা সবাই ডক্টর সাহেব বলে ডাকতাম ওনাকে। উনি টুকটাক আমার মাথা ধরেছে, এই হয়েছে বললে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, ওটা ওষুধ দিয়ে দিতে। এবং ওর সঙ্গে অনেক ছবি আমি ওখানে করলাম। তারপরে আর কিরকম ছবি, মানে আমাদের পরিচিত ছবি? ঘায়েল, দামিনী, তাহলে বেশ একদম মেইনস্ট্রিম ছবি। এগুলো তুমি অ্যাসিস্ট করলে? এইগুলোতে আমি অ্যাসিস্ট করলাম। এবং বিজ্ঞাপনে ঢুকলাম। কিরণ দেওহান্স, যিনি কায়ামত সে কায়ামত তাক করেছিলেন, আমি করিনি কায়ামত সে কায়ামত তাক, এটা আমার যাওয়ার আগেই হয়ে গেছে, তাকেও বিজ্ঞাপনে আমি অ্যাসিস্ট করলাম। আচ্ছা, এইরকম অনেককে অ্যাসিস্ট করলাম। মানে এই দুটো নাম আমি বললাম ওর নাম এই কারণে যে এরা খুবই নামি। রাইট। আবার অনেক অনামিকেও করেছি, যাদের নাম বলতে পারি, কিন্তু হয়তো লোকে। আমি বলছি, এই যে তুমি তোমার সিনেমা অ্যাসিস্ট্যান্ট ডিওপি হিসাবে, অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার হিসাবে, সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্টে কাজ করার একটা তো এক্সপিরিয়েন্স হয়। এবার এখান থেকে তুমি, প্রথম কথা হলো কলকাতা ফেরার ডিসিশন কেন নিলে, আর দ্বিতীয় কথা, তোমার কলকাতা ফিরে আসার পর তোমার যে ডিরেকশন এবং সিনেমার সঙ্গে কানেকশনটা, সেইটা কি করে হলো, এবং সেখানে বুমাদার কি ভূমিকা? একদম এই ব্যাপারটা আমরা একটু। হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটলো এইরকম যে আমি তো ওখানে কাজকর্ম করছি। আমার একটা জিনিস মনে হচ্ছে যে এখানে যদিও বিরাট জায়গা, সুযোগ পাওয়াটা একটু কঠিন। বড় যেমন জায়গা তেমন অনেক বড়, বেশি লোক, কম্পিটিশন অনেক হাই। এবং তখন অলরেডি যে সময়ের কথা বলছি, ইনস্টিটিউট FTII পপুলার হয়ে গেছে। মানে FTII এর স্টুডেন্টরা, অ্যালুমনিরা তখন, মানে তার আগে তো FTII অ্যালুমনিরা কোনো সুযোগই পেত না বম্বেতে। কিন্তু আমি যখন ওখানে গেছি তখন তারা জাঁকিয়ে বসেছে, তখন তারা রুল করছে যাকে বলা যায়। তো আমি একটা নন ইনস্টিটিউটের ছেলে কী করব এটা ভাবছি। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে যে একটু ডিরেকশনের ব্যাপারে যদি একটু ঢোকা যেত কীরকম হতো। তো একটা সুযোগও এলো আমার, সেটা হচ্ছে আমার মামার যে গুরু বা যার আন্ডারে তিনি কাজ করতেন, নীতিশ রায় 91-এ একটা ছবি করবেন বললেন। আমার সঙ্গে পরিচয় ছিল মামার সূত্রেই। আমাকে হঠাৎ কেন জানি বললেন, আমি এটা বলতে পারবো না, যে শোন না, আমি একটা ছবি করব, স্ক্রিপ্টের কিছু অদল বদল করতে চাই, তো তুই, আমাকে সুমিত বলেছে তোর বাংলাটা খুব ভালো, তো তুই আয় না আমার বাড়িতে। আমি বললাম, কখন? লেখার দায়িত্ব দিল? না, লেখা আছে, উনি কিছু জিনিস বলবেন, আমাকে সেগুলো ইনক্লুড করতে হবে। ওকে, বেশ। তো আমি বললাম ঠিক আছে, কী করে যাব? বলে তো শুটিং সেরে আসবি, কোনো ব্যাপার না, একটা ব্যাগ নিয়ে নে, দু একটা জামা কাপড় ঢুকিয়ে নে, আমার বাড়িতে থাকবি, সকালবেলা আবার শুটিংয়ে বেরিয়ে যাবি, কী আছে। অবশ্যই তখন একটা লোক, যে ব্যাচেলার, কিছু নেই, অন্য একজনের সঙ্গে থাকি। আমি শুটিং সেরে নীতিশ রায়ের বাড়ি গেলাম। আমরা বিশুদা বলতাম, মানে এখন দেখা কম হয় বলে বলি না। তো আমাকে প্রথমে ওই লেখার কাজ কিছু দিলেন, এবং পরে একটা খুব ভীষণ বড় দায়িত্ব দিলেন, সেটা হচ্ছে একটা স্টোরি বোর্ডিং হবে। এবং যে ছেলেটি আঁকবে সেটা মারাঠি ছেলে, সে বাংলার বিন্দু বিসর্গ জানে না। আমাকে তাকে ব্রিফ করতে হবে। আচ্ছা, সে ছবিটা এঁকে দেবে। এরকম করে সিরিজ অফ ছবি হবে, শর্ট ডিভিশন ওয়াইজ উনি শর্ট ডিভিশন করে রেখেছিলেন। হ্যাঁ, স্টোরি বোর্ডিং হবে। এই দায়িত্বটা আমি পেলাম, এবং এই দায়িত্বটা যে পেলাম তার বিনিময়ে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, কিন্তু তার বিনিময়ে হচ্ছে ওই যাই বাড়িতে, ওনার বাড়িতে রাতে, এবং ভালো মন্দ খাওয়ায়, যে খাওয়াটা হয়তো আমি তখন অ্যাফোর্ড করতে পারি না, সেই খাওয়াটা উনি আমায় খাওয়ান। ঠিক আছে, তবে আমি যে খুব খাদ্যরসিক বা খুব যে মোটা বলে যে তা নয় আর কি। তো কিন্তু যেতাম, মজা লাগতো, ভালো লাগতো। এই ভালো লাগাটা জেনে নিয়ে তুমি আলোচনা শুরু করলে না, ওইটাই আসছি বারবার।
আমি ওটা করলাম, ওই কাজটা পুরো ছবিটার মোটামুটি একটা স্টোরি বোর্ডিংয়ে আমি একটা বাবার বড় কাজ। হ্যাঁ, বড় ভূমিকা করলাম, এবং ওটা ওনাকে দেখাতাম, উনি যেগুলো ভুল বলতেন সেগুলো আবার রিডু করতাম। এবার উনি ওই ছবিটার মধ্যে আমি জড়িয়ে পড়লাম, উনি বললেন তুই আমাকে অ্যাসিস্ট কর। ওই ছবিটাতে 3 জন অ্যাসিস্ট্যান্ট, কিন্তু প্রধান অ্যাসিস্ট্যান্ট ছিলেন নন্দিতা রায়, মানে ওনার স্ত্রী নন্দিতা রায়, এখন যিনি খুবই প্রখ্যাত পরিচালক। উনি চিফ অ্যাসিস্ট্যান্ট, আমি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, এবং আমি আরেকজন আমার বন্ধুকে নিয়ে গেলাম যে তারপরের কাজটা মানে করবে আর কি। তো ছবিটা বম্বেতেও শুটিং হয়েছে, কলকাতাতেও শুটিং হয়েছে। এখানে গিয়ে পরিচয় হচ্ছে আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার আগেও ছিল, কিন্তু সেরকম ছিল না। আমি একটা ছবিতে কাজ করেছিলাম, রাজার রাজা বলে, দীপক দাস ক্যামেরাম্যান ছিল, সমিত ভঞ্জ ডিরেক্টর ছিলেন ছবিটা, সেখানে আমাকে দেখা হয়েছে। কিন্তু এখানে এসে এই ছবিটা করতে গিয়ে খুবই হৃদ্যতা হলো বুমাদার সঙ্গে। একটা ছোট ঘটনা ঘটেছিল শেষের দিকে, তো লাস্ট দিনের শুটিংয়ে আমি যাইনি, একটা মনোমালিন্য বলো যাই বলো, যাই হোক পরের থেকে খবর পেতে শুরু করলাম বুম্বাদা আমাকে খুঁজছে, কেন না বলে আমি চলে গেছি। আমাকে অনেকেই বলে এই বুম্বা তোকে খুঁজছে, এবার বুম্বাদা তোমাকে খুঁজছে। এই তো খবর পেলাম বুম্বাদা আছে বম্বেতে, গিয়ে দেখা করলাম আন্ধেরি ওয়েস্টে, চার বাংলা, ওই বনবন বলে একটা জুতোর দোকান ছিল, তার ঠিক উল্টো দিকে ওনার বাড়িটা বলেছেন। সেখানে গেলাম রাত্রিবেলা, যাওয়াতে আমাকে বললো আজ থেকে যা, কথা আছে তোর সঙ্গে। তো থেকে গেলাম, খাওয়া দাওয়া হলো, এবং বললো যে আমি একটা ছবি করব, তুই আমার সঙ্গে কাজ কর। 92-তে সেই ছবিটাতে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলাম। আচ্ছা, বোম্বাদার যে ছবি, বোম্বাদার যে ডিরেক্টোরিয়াল একটাই ছবি আছে, দুটো ছবিতেই আমি চিফ, আমি চিফ। একটা পুরুষোত্তম, একটা আমি সেই মেয়ে, সেটা আরো কয়েক বছর পরে। এই যে ছবিটা আমি করলাম, তাতে সত্যি আমার অনেক সুবিধে হলো। কিরকম সুবিধে? বুম্বাদা তখন 3 শিফটেও অভিনয় করে, সুপারস্টার। হ্যাঁ। এবারে ছবিটা শুটিংটা তো হলো, আমরা সবাই মিলে করা হলো। পোস্ট প্রোডাকশনটা কমপ্লিটলি আমার ওপর, মানে ছবির এডিটিং। আচ্ছা, মনে রাখতে হবে কিন্তু এডিটিংটা কিন্তু মুভিওয়ালা এবং স্টিনবেকে হচ্ছে, একেবারে সেই পুরনো পদ্ধতিতে, NT1-এ। আর ডাবিং, কালার কারেকশন ইত্যাদি সমস্ত কিছু, ব্যাকগ্রাউন্ড মিউজিক, না গ্রেডিংই বলতাম আমরা, সমস্ত এইগুলো করা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোলি, মানে যে ফোলি সম্পর্কে আমার ধারণা ছিল, কিন্তু আমরা মাদ্রাজে গিয়ে ফোলি করলাম, শেখার বলে একজন ফোলি করলেন, এবং ফোলিটা যে একটা কি বড় আর্ট আমি তখন বুঝতে পারি, মানে ওটা মিউজিক, ইটস আ কাইন্ড অফ মিউজিক আর কি, সেটা আমি রিয়েলাইজ করলাম। এবং এই ছবিটা আমাকে অনেকটা সিনেমার বানানোর যে পদ্ধতি সেটা শিখতে সাহায্য করেছে বিরাটভাবে। এটার জন্য আমি চিরকৃতজ্ঞ বুম্বাদার কাছে। আসল বুম্বাদার কাছে কৃতজ্ঞতার আমার কোনো শেষই নেই, কারণ এটা দিয়ে শুরু হলো এই সুযোগটা পাওয়ার থেকে, কিন্তু পরবর্তীকালে ছবি পাওয়া, সিরিয়াল পাওয়া, না আমাদের যে প্রথম ছবি সেটা, আচ্ছা এইবারে কলকাতায় আসার কারণটা বলে দিই ছোট করে। সেটা হচ্ছে যে এই ছবিটা হয়ে যাওয়ার পর বুম্বাদা বললো কলকাতায় জি টিভি বাংলায় আসছে। আলফা বাংলা তখন আসছে না, জি টিভি প্রথম 1.5 বছর শুধু জি বাংলা বলে, মানে যেটা জি হিন্দি ছিল, জি টিভি বাংলা, জি যেটা হিন্দি ছিল তার থেকে ওয়েস্ট বেঙ্গলে 1.5 ঘন্টা না 2 ঘন্টা মনে নেই খুব ট্রান্সফার হয়ে যেত বাংলায়। আচ্ছা, তুমি শুধু ওয়েস্ট বেঙ্গল। 94 তখন কি সেই 21 বলে একটা সিরিয়াল, কি জানি 21 পা কি 21 পা নয়, তার আগে সেই সময় যেসব সিরিয়ালগুলো হচ্ছে আমি তোমায় বলি, সেটা হচ্ছে দে রে বলে, মানে আমাদের যিশুদার, তারপরে আমাদের কি বলে অশোক বিশ্বনাথন করলো কানাগলি না এরম ধরনের নামটুকু এখন মনে পড়ছে না। তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ করলেন গৌতম গুপ্ত। আচ্ছা, সেই সময় ওই স্লটটা
বাংলা হয়ে যেত, শুধু বাংলা শুধু বাংলা হয়ে যেত, তারপর আবার হিন্দিতে ছিল। এটা এই স্লটেই কি 21 পা হয়েছিল? না, এই স্লটে 21 পা পরে হয়েছিল, 21 পা পরে হয়েছিল। আচ্ছা আচ্ছা। এইবার আমি তো এলাম দুটো কারণে। বাবা তখন খুব একা হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে গেছে 90 সালে। বাবা বলতে থাকছিল যে আয় আয় চলে আয় চলে আয় কলকাতা। আসছিলাম না, নানা রকম অছিলায়। তো 94-এ আলটিমেটলি এলাম। তার মূল কারণ হচ্ছে বুম্বাদা এবং বাবার খানিকটা ইয়ে, যে বাবা বলছে আয় আয় চলে আয়, একা হয়ে গেছে বাবা খুব, বোনের বিয়ে হয়ে যাবে। তারপর এখানে এসে, তো এখানে এসে তো বুম্বাদা কথা দিয়েছে যে পরিচালনার কাজ দেবে, দিল, কিন্তু সে কাজটা আমার মোটেও পছন্দ হলো না। আচ্ছা। সেটা হচ্ছে একটা মহিলা ম্যাগাজিন, মানবী বলে একটা মহিলা ম্যাগাজিন, যাতে শীর্ষ গানটা ছিল অঞ্জনদার গাওয়া মহিলা ম্যাগাজিন প্রোগ্রাম, যেটা ম্যাগাজিন প্রোগ্রাম। এটা আমার ভাগ্যে পড়লো। তোমার ভালো লাগলো? আমার ভালো লাগলো না, কারণ আমি ফিকশন করতে চাই। আর মহিলা ম্যাগাজিনে আমার কি করা আছে, আমি তো জানি না মহিলাদের সম্পর্কে সেইভাবে। বললো না না শোন, এটা কর তুই। সুদেষ্ণা রায় বলে একজন আছে, সে সানন্দাতে অ্যাসিস্ট্যান্ট এডিটর অপর্ণা সেনের, তো সেই করবে, তাহলে আমি কি করব? না, তুই ব্যাপারটা হচ্ছে সে অনুষ্ঠানগুলো কি করে হবে সে করবে, এবার ক্যামেরা বসে শ্যুট করে এডিট করে মিউজিক লাগিয়ে তোকে দিয়ে দিতে হবে, ওই কাজটা তোর নাম ডিরেক্টর। এবার সপ্তাহে একটা করে এপিসোড, মাসে 4টে এপিসোড, 2,500 টাকা করে পরিচালক হিসেবে আমাকে দেবে। 32 বছর আগে মোটামুটি 10,000 টাকা খারাপ টাকা ছিল না, বিরাট টাকা ছিল। হ্যাঁ, এবং কলকাতায় তখন আমার বাড়ি, আমার তো বাড়িতে কোনো পয়সা দিতে হয় না, বাড়িতে তো এমনি বাবা পয়সাতেই চলে। তো আমি মানে পছন্দ না, কিন্তু রাজি হয়ে গেলাম। তো এইটা এবং সুদেশনাদির সঙ্গে তোমার আমার কাজ শুরু হলো। আচ্ছা। প্রথম 10 বছর কিন্তু আমরা শুধু নন ফিকশন করেছি। প্রথম 10টা বছর, মানে 94 to 2003। ছবি করার সুযোগ পেয়েছি 2004। ছবির নাম শুধু তুমি। একজন ভদ্রলোক তিনি বললেন আমি একটা ছবি করব, কিন্তু ছবির নায়ক হতে হবে প্রসেনজিতের। আচ্ছা। হ্যাঁ, আমি শুনেছি আপনাদের সঙ্গে প্রসেনজিতের খুব ভালো সম্পর্ক, তো ছবিটা করতে হবে। কারণ চলুন আপনার সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো প্রসেনজিতের। তো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বুম্বাদার সঙ্গে আলাপ করিয়ে দিলাম, করিয়ে দিয়ে বললাম যে আপনারা এবার টাকা পয়সার ব্যাপার আপনারা কথা বলিনি, আমি ওই ব্যাপারে থাকছি না। তো বেরিয়ে এসে ভদ্রলোক খুব মানে উৎফুল্ল, বলে আপনার সঙ্গে তো সাংঘাতিক সম্পর্ক মশাই। কেন কী হলো? বলে টাকা পয়সার কথা বললাম, উনি বললেন যে আপনি তো রানাকে সুযোগ দিচ্ছেন, প্রথম ছবিটা 1 টাকা দিলেই করব। 1 টাকা দেয়নি, উনি ঠিকঠাকই টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু এই কথাটা বলেছিল, বলাটা বড় ব্যাপার। হ্যাঁ, এটা বড় ব্যাপার। এটা বলে এবং তারপরে আমরা ছবিটা করি। ছবির নাম শুধু তুমি। একদম মেইন স্ট্রিম ছবি করার ইচ্ছে ছিল, কিন্তু একটু অন্যরকম, মানে মেইন স্ট্রিমের মধ্যে তখন যে মেইন স্ট্রিমটা চলে তার থেকে একটু বাইরে এসে আমরা একটু একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে একটু বয়স্ক একটা লোকের প্রেম নিয়ে এটা। এবং সেটা 92 না 94 না, এটা হচ্ছে 2004। আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ, 2004 সালে ছবিটা বানানো এবং 2004 সালেই ছবিটা রিলিজও হয়। ওটাতে কোয়েল ছিল, কোয়েল মল্লিক, প্রসেনজিৎ, গার্গী রায়চৌধুরী, আর অনেকে যারা থাকে। ছবিটা লিউকওয়ার্ম রেসপন্স, খুব যে বিরাট চলেছিল তা নয়, এবং কিন্তু লোকে খুব পছন্দও করেছিল ছবির গানের জন্য। আর লোকেশন, আমরা শ্যুট করেছিলাম তেজপুরে, আসামের। আমরা শুটিং করেছিলাম ভালুকপং, মানে তোমার ইয়েতে আর কি, নর্থ ইস্টেরই, অরুণাচল প্রদেশে ভালুকপং, এবং সেখান থেকে দিরাং ভ্যালি, সিলাটোপ, বরফের মধ্যে শুটিং টুটিং এইসবগুলো তখন আমরা করেছিলাম। এটা লোকের খুব পছন্দ হয়। আর জুবিন গার্গের মিউজিক ছিল। জুবিন গার্গ মিউজিক করার জন্য BFG অ্যাওয়ার্ড পায় ওই ছবিতে, বেস্ট মিউজিক ডিরেক্টর। তখনই অলরেডি একটা স্ক্রিপ্ট নিয়ে কাজকর্ম চলছে। তো
মাঝে মাঝে বুম্বাদাকে বলি, তখন আমাদেরই এক সঙ্গে কাজ করতো সানি ঘোষ রায়। সানি তখন বুম্বাদার সঙ্গে কাজ করে, আমাদের অ্যাসিস্ট করতো একসময় সানিকেও বলতে থাকি যে আমরা একটা স্ক্রিপ্ট করেছি, 3টে সাবঅল্টার্ন ছেলের গল্প। বুম্বাদাকেও বলেছি। যাই হোক, স্ক্রিপ্টটা করা হয়ে গেছে অলরেডি? স্ক্রিপ্টটা চলছে। আচ্ছা, সেটা কি অনিন্দ বসু লিখছে? অনিন্দর লেখা। আমরা মানে 3জনে মিলেই অবভিয়াসলি করেছি, কিন্তু সংলাপটা মূলত অনিন্দরই সংলাপ। সংলাপগুলো যেটা হয়, যেটা ও সংলাপটা খুব স্ট্রং। আমরা তখন একটুখানি স্ক্রিপ্টটা ঠিক আছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, অনিন্দ এগিয়ে এলো এবং অনিন্দ স্ক্রিপ্টটা করলো। স্ক্রিপ্টটা শেষ হওয়ার পর বুঝলাম যে স্ক্রিপ্টটা ভালোই হয়েছে। বুম্বাদাকে বলে যাচ্ছি, বুম্বাদা বলে ঠিক আছে আমি ব্যবস্থা করছি, দাঁড়া কী করা যায়। ব্যবস্থাও করলো। সাহারা ওয়ান মোশন পিকচার্সের তরফ থেকে ছবিটা শুরু করলাম আমরা। টেকনিশিয়ান স্টুডিও, পুরনো টেকনিশিয়ানে সেট ফেট বানিয়ে আরম্ভ করা হলো আর কি। 3 ইয়ারই কথা। তন্ময় আর্ট ডিরেক্টর, তন্ময়েরও প্রথম। হ্যাঁ, আচ্ছা। না, তন্ময়ের প্রথম কাজ আমাদের প্রথম ছবি শুধু তুমি, এটা সেকেন্ড। এবং তার মধ্যেও আরও আর্ট ডিরেক্টর হিসেবেও আরও অনেক কাজ করছে। দিয়ে এই ছবিটা শুরু করলাম। তা শুরু করার আগে বুম্বাদাকে তখন স্ক্রিপ্ট শোনানো হয়নি। আমাকে বলে, এই তুই স্ক্রিপ্টটা তো শোনাবি নাকি? স্ক্রিপ্ট না শুনি ছবি শুরু করে দিচ্ছিস? না ঠিক আছে। যাই হোক, স্ক্রিপ্টটা শোনালাম। এবার এই যে স্ক্রিপ্টটা শোনালে, তখন সেই সময় দাঁড়িয়ে 3 ইয়ারই কথা তো একটা মানে সাহসী বলবো না, ব্যতিক্রমী তো বটেই। সাহসী কিছুই না, ব্যতিক্রমী তো বটেই। মানে সেই সময় এই ধরনের কথাবার্তা বলছে না সিনেমায় কেউ। হ্যাঁ, একদম। এইটা বুম্বাদার অ্যাকসেপ্টেন্স কিরম ছিল সেই সময়? অ্যাকসেপ্টেন্স কিন্তু খুব ভালো ছিল। আচ্ছা, খালি আমায় বলেছিল সংলাপগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, একটু দেখে নিস, বেশি র হয়ে যাচ্ছে, দেখে নিস, এমনি এইটুকু, মানে এরকমই কথা বলে। কিন্তু আমরা মোটামুটি ওটা যাচ্ছি। কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার যে একটা ছবি হলো, সেই ছবিটা তৈরি হলো, সেই ছবিটা রিলিজ করলো না, এবং সেটা রিলিজ না করার কারণ তো অবভিয়াসলি বোধহয় কিছু ছিল, সেটা আমি এখন খুব একটা ডিসকাস করছি না। হ্যাঁ, একটুখানি। কিন্তু একটা জিনিস ঘটলো তার সঙ্গে, যে ওটা লিক হয়ে গেল। হ্যাঁ, এবং লিক হয়ে গেল না, শুধু লিক হয়ে একটা আলাদা ভাবে হিট হয়ে গেল। একদম। আমি তোমার একটা গল্প বলি 3 ইয়ারই কথার। 2010-এ আমি বোলপুরে শ্যুট করতে গেছি। শাশ্বত চ্যাটার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি, মানে বলতেও কীরকম লাগে, রাহুল, আমির, অপুদা, তনুশ্রী আর সুদর্শনা বলে একটি মেয়ে ছিল। এই কজন গেছি আমরা শ্যুট করতে। সে বোলপুরের প্রত্যন্ত গ্রাম, কিন্তু মানে এরকম না বোলপুরের শহরে, বোলপুর থেকে 3 ঘন্টা দূরে একটা প্রত্যন্ত গ্রামে শ্যুট করতে গেছি। সেখানে হঠাৎ দেখি 2 বাচ্চা ছেলে এসে, মানে 17-18 বছর বয়স হবে, তারা এসে অপুদাকে বলছে, আপনার ছবি দেখেছি, 3 ইয়ারই কথা বলে চলে গেল। আমি তখন অপুদার সঙ্গে কথা হয়েছিল সেই সময়, যে তুমি ভাবো যে কোথায় কোথায় পৌঁছে যেতে পারে একটা সিনেমা, একদম শুধু জাস্ট সিনেমাটার কন্টেন্টের জন্য। এইটা এইরকম জাস্ট তোমাকে শেয়ার করলাম, ঠিক, এবং সেটা হিট হয়ে গেল ওইভাবে। একদম। এরকম আমারও অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে। আমার মানে একটা জায়গায় বসে আছি, কতগুলো ছেলে এগিয়ে আসছে, আমি ভাবলাম কি হবে বুঝতে পারছি না, মারবে কিনা। হ্যাঁ, তারা এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল, বললো যে আমরা ওই ছবিটা দেখি মাঝে মাঝে, যখনই মন খারাপ হয় ওই ছবিটা দেখি। এটা আমাকে বহু লোক বলছে, কমসে কম 100টা লোক মনে হয় শুনেছি যে মন খারাপ হলে ওটা দেখি। ঠিক, এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলেই আমার মনে হয়। পরে প্রায় 7 বছর পর ছবিটা রিলিজও হয়, এবং খারাপ হয় না। মানে অনেকেই বলেছিল যে এই ছবিটা তো লোকে দেখে ফেলেছে, আর কি দেখবে, আর দেখার কোনো কিছু নেই। কিন্তু অদ্ভুতভাবে ছবিটা কিন্তু লোকে দেখেছিল, মানে হল রিলিজের সময়ও একদম দেখে ছবিটা লোকে। আসলে ছবিটা একটা নিজস্ব, ছবিটা একটা কাল্ট ফলোয়িং আছে, একটা অ্যাট্রাকশন একদম। এবং সেটা আমি যখন রিলিজ হয়েছিল তখন আমিও দেখেছিলাম, এবং আমিও দেখেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে যেই সিনেমাটা আমার তো সিনেমা বড় পর্দায় দেখতে ভালো লাগে, তো যেই সিনেমাটা আমি ছোট পর্দায় দেখেছি, আমি ল্যাপটপের স্ক্রিনে দেখেছি বা কম্পিউটারের মনিটরে দেখেছি, সেটা বড় পর্দায় দেখতে ভালোই লাগবে। এবং আরেকটা জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, পুরনো মানে একটু সময়ের থেকে পেছানো সিনেমা যদি পরে রিলিজ হয়, তার মধ্যে না কিছু মানে ইমেজে কিছু ইমপারফেকশন থাকে, যেটা আজকে পারফেক্ট হয়ে গেছে বোধহয়,
কিন্তু ধরো পারফেক্ট। হ্যাঁ, একটু ইমপারফেক্ট জিনিসপত্র আমার খুব পছন্দের মনে হয়, আমার ওই জন্য পুরোনো সিনেমা দেখতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ওই শুধু তুমি এবং ওইটাতে আমাদের শুধুমাত্র এডিটারটা চেঞ্জ হয়েছিল। প্রথম ছবিটাতে আমাদের প্রযোজকের 2 ছেলে তারাই এডিট করেছিল ছবিটা। দ্বিতীয় থেকে সুজয় দত্ত রায় আমার যে এডিটার, সে সুজয় এডিট করে। আর আমার পুরনো বন্ধু দেবনাথ গাঙ্গুলি, ওই প্রথম ছবিটাও শুধু তুমি ওর শ্যুট করা, 3 ইয়ারই কথা ওর শ্যুট করা। তার আগেও ও কোনোদিনও কোনো 35 মিলিমিটারের শ্যুট করে। আচ্ছা আচ্ছা। এ নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে, মানে আমরা যেখানে আড্ডা মারতাম সেখানে আমি যে ইনসিস্ট করতাম ওকে, দেবুকে, যে ভাই তুই এই ছবিটার ক্যামেরাম্যান, ও পালিয়ে গেল, বললো যে রানা আমাকে দিয়ে কী সব করাচ্ছে, আমি পারবো না, ভুলভাল হবে। তারপরে ওকে নিয়ে যাওয়া অভিকের কাছে, অভিক মুখার্জি, অভিক আমাদের সমস্ত অঙ্ক কষে বলে দিল যে এই লাইট, এই হাইলাইট, এই ফিল, এই ব্যাকলাইট, ডে সিন 3 রকমের ডে সিন, 2 রকমের নাইট সিন, কি হবে না হবে। শুধু তাই না, আমাদের গিয়ে পরে আমরা শ্যুট করেছি এনএফডিসির ক্যামেরায়, শ্যুট করে সেই নেগেটিভ প্রসেস করে সেই নেগেটিভের ডেন্সিটি দেখে একটা ডিসিশন নিয়ে তারপরে ছবি শ্যুট করা। বা সেই সময় এসব হতো। এইগুলো খুব মানে এক্সাইটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস জিজ্ঞেস করি তো, তারপর তো তোমাদের অনেকগুলো ছবি, অনেকগুলো ছবি, শুধু তাই না, অনেকগুলো ছবির মধ্যে একটা ছবি, যেই ছবিটা সত্যি মানে মানুষের অত্যন্ত সেই সময় ভালো লেগে যায়, যেই সময় বাংলা সিনেমা অতটা ভালো লাগছে না লোকের, সেটা হলো ক্রস কানেকশন। এবং সেটা বেশ মানে জনপ্রিয় একটা সিনেমা একদম। এবার এছাড়াও অনেকগুলো ছবি পর আমরা ও ডিফারেন্ট কিছু করারও চেষ্টা করেছি, যদি লাভ দিলে না প্রাণে, হারকিউলিস, ক্রস কানেকশন 2ও করেছি, ওটার রেজাল্ট খুব একটা ভালো হয়নি। বিটনুন বলে ছবি করেছি, বিয়ে.com তো নাকি, বিয়ে নট আউট বলে ছবি করেছিলাম। এরকম অনেক ছবি। এই যে এত, আমার যেটা প্রশ্ন, অনেকগুলো ছবি করেছো এবং সেই ছবিগুলো কোথাও না কোথাও তোমাদের ছবি আসছে মানে একটা কিছু অন্য কিছু চেষ্টা আছে বোঝা যাবে। আরেকটা হলো যে তোমরা ছবি করেছো মানে কিছু তো ঠিক হবে, এরকম মোটামুটি একটা ভাবনা মানুষের মনে চলে, মানে অন্ততপক্ষে ইন্ডাস্ট্রি, আমাকে যদি দর্শক হিসেবে ভাবি, এই যে দুজন মিলে কাজ করা, এটা নিয়ে নিশ্চয়ই তুমি প্রচুর প্রশ্ন অনেক দিন করেছো। আমার প্রশ্নটা একটু আলাদা, সেটা হলো দুজন মিলে কাজ করাতে আমার নেই কোনো দিন কখনো এই যে একজনের পার্সপেক্টিভ আরেকজনের সঙ্গে মিলে যাওয়াতে কোথাও কি কোনোদিন কোনো মানে হয়নি, কোথাও কোনোদিন কোনো মারাত্মক হয়েছে, মানে প্রতি মুহূর্তেই হয়। আচ্ছা হ্যাঁ, আজকে 32 বছর হয়ে গেল আমরা একসঙ্গে কাজ করছি, ছবি 21টা ছবি হয়ে গেল, ফিচার ফিল্ম, প্রচুর টেলিভিশন করেছি আমরা একবার মোটামুটি গোনার চেষ্টা করেছিলাম, 15,000 ঘন্টার ওপরে আমরা টেলিভিশন করেছি। হ্যাঁ, প্রচুর কাজ করেছি, কিন্তু প্রচুর ঝগড়া প্রতি মুহূর্তে। আস্তে আস্তে ঝগড়াটা স্তীমিত হয়েছে, এখন আর ততটা ঝগড়া হয় না, এবং প্রায় দিন 7-এর মধ্যে একবার তোর সঙ্গে কাজ করবো না, তোমার সঙ্গে কাজ করবো না, এইটা প্রচুর বার হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এসেছে নতুন, সে 2 ডিরেক্টরের মধ্যে ঝগড়া দেখে ভাবছে কালকের থেকে তো হবে না, তাহলে সে থেকে গেছে 7-8 বছর, সেই অ্যাসিস্ট্যান্ট 7-8 বছর থেকে গেছে। এটা একটা খুব মজার ব্যাপার যে আমাদের যারা অ্যাসিস্ট করতে এসেছে তারা পরবর্তীকালে সবাই পরিচালকই হয়ে গেছে, এবং খুব সাকসেসফুল পরিচালক হয়েছে অনেকেই। রাজীব আছে, রাজীব কুমার, সুশান্ত এখন টেলিভিশনে একদম লিডিং একজন রাইটার, প্রডিউসার, ডিরেক্টর। তো এই আমার মনে হয় এটা হওয়ারই কথা, এটা সবসময়ই হয়। হ্যাঁ, এটা কখনো মনে মানে এক হয় না, হওয়ার কথাও বোধহয় নয়, কিন্তু ওই ঝগড়াটা থেকে যে আউটকামটা বেরোয় সেটাই আলটিমেটলি রাইট। এবং খুবই ডিপেন্ডেন্টও আমরা অপরের উপর, খুবই ডিপেন্ডেন্ট, মানে অনেক কিছু জিনিস মানুষকে যেগুলো একা করতে হয় সেগুলো আমি জানি যে আমার একজন আছে, আমি গিয়ে শেয়ার করতে পারবো, অ্যাটলিস্ট সে আমার কিছু বুদ্ধি বা যাই হোক ঠিকই করেছিস চল, এইরকম একটা বলবে। এইটা একটা বিরাট, এই ডিপেন্ডেন্সটা তৈরি হয়ে গেছে, এটা কিছু করার নেই, এখন এত বয়সে সেটা চেঞ্জ হওয়ার নয়।
তো এই যে এতদিন ধরে তোমার অনেকটা জার্নি শুনলাম, এবং আজকে অবধি এসে একটা জায়গা অবধি তুমি তো কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছ। একদম শুরুতে তুমি একটা কথা বলেছিলে যে এখনো মনে হয় সুযোগ দিলে ফাটিয়ে দেবো, এটা সবসময় আছে। আছে। তোমার মানে এই মুহূর্তে বাংলা টাংলা ইত্যাদি ইত্যাদি বাংলা সিনেমার কি অবস্থা, ইন্ডাস্ট্রির কি অবস্থা, সেগুলো ইররিলেভেন্ট প্রশ্ন, এগুলোর প্রশ্নের কোনো মানে হয় না। কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে তোমার আসার জায়গা থেকে, তোমার পার্সপেক্টিভ থেকে তুমি কিভাবে দেখছো যে কি হতে পারে, বা আমি কি করলে আমার ওই ইচ্ছেটা, যেটাকে তুমি খিদে বললে না, সেটা একটু হলেও একটা জায়গায় পৌঁছবে? আমার মনে হয় এই মুহূর্তে তো একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শুধু বাংলায় নয়, আমার মনে হয় অন্যান্য রিজিনালেও, মানে একমাত্র দক্ষিণটাকে ছেড়ে দিলে ওয়ার্ক করছে না সিনেমা, অনেক কিছুই ওয়ার্ক করছে না। হ্যাঁ, ওয়ার্ক করছে না। এই যে ব্যাপারটা ওয়ার্ক করছে না, এটা কিন্তু যেমন একটা দুঃখের ব্যাপার বা নেগেটিভ ব্যাপার, সেটা কিন্তু আবার আনন্দেরও ব্যাপার বা একটা আশার ব্যাপার। আমার মনে হয় এবার আমাদের সত্যি ভাবতে হবে যে কী করে ওয়ার্ক করানো যায়। যেখানে চলছে মোটামুটি ওয়ার্ক করছে, সেখানে আমার ছবি চললো, সেটা একটা দিক, ডেফিনেটলি সেটাই মানে অভিপ্রেত। কিন্তু করছে না যেখানে, সেখানে কিন্তু আমার মনে হয় আরও ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে যায়। ঠিক। এবং আমাদের ওয়ার্কআউট করতে হবে, আমাদের বের করতে হবে যে সিনেমা একদিকে যেমন বাংলা সিনেমা সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন আমাদের যারা সিনিয়র্সরা রয়েছে, আমরা হয়তো পারছি না এখন সেটা করতে। কিন্তু একটা কথাও মাথায় রাখতে হবে, আমরা তো রিজিনাল দর্শককেও ধরতে পারছি না। তো চেষ্টাটা বহুমুখী হওয়া দরকার। সবাই সব কিছু করবে তার কোনো মানে নেই, সবার সব স্কিল থাকবে তারও কোনো মানে নেই। আমাদের যেটা করার খুব প্রয়োজন বলে মনে হয়, যেমন আমরা একটু আউট অফ দ্য বক্স গিয়ে কিছু করার চেষ্টা করা উচিত। কিন্তু আমরা জানি যে মেইন স্ট্রিম যে জিনিসটা রয়েছে সেটা কতগুলো ফর্মুলার মধ্যে দিয়ে যায়। আমার মনে হয় সব কিছুই কতগুলো ফর্মুলার মধ্যে দিয়ে যায়। সেই ফর্মুলাটাকে মাথায় রেখেও কিন্তু তুমি আলাদা হতে পারো। যেটা একটু আগে আমাদের আলোচনা হলো যে 3 ইয়ারই কথা বা ক্রস কানেকশন, আলাদা কিছু নয়, একই। কিন্তু আমরা একটু স্বাদ বদল করার চেষ্টা করেছিলাম, সেরকম স্বাদ বদল করে আমাদের মেইন স্ট্রিম সিনেমাটাকে কিন্তু ফোকাস রাখা। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তুমি যে মেইন স্ট্রিমের কথা বলছো, সেই মেইন স্ট্রিমটা ওই ধ্যারে মেইন স্ট্রিমের কথা বলছি না, একটু বেরিয়ে এসে নতুন ছেলে, নতুন মেয়ে, নতুন মিউজিক, অ্যাডাপটিভ হতে হবে। আমি তোমার কথাতেই একটু অ্যাড করি, সেটা হলো বাংলা একটা পয়েন্টের পর থেকে, বাংলা ডিরেক্টররা ঋতুপর্ণ ঘোষ আসার পর থেকে সবারই মনে হওয়া শুরু করলো যে আবার বোধহয় আমাদেরও ঋতুপর্ণ ঘোষের মতোই ছবি বানানো উচিত। সেটা সবচেয়ে বড় ভুল হলো এই যে মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি তুমি যেটা বললে, যে মানুষগুলোকে আমরা ছেড়ে দিলাম, তাদের জন্য আর ভাবলাম না। গ্রামের দর্শকগুলো, তাদের কি হলো? তাদের দর্শকগুলো কিন্তু আর বাংলা ছবির দিকে তাকিয়ে থাকে না। আগে কিন্তু এরা থাকতো। একদম একদম। একটা কৃষক যে মাঠে কাজ করে, একটা শ্রমিক যে সারাদিন শ্রম করে, সে কিন্তু ওই একটা 4টা 7টা, আমি নিজের চোখে দেখেছি, 1টা 4টা 7টার শোর মধ্যে যে কোনো একটা টাইম বেছে তার মতো করে কিন্তু সে তার জীবনের এন্টারটেনমেন্টটা খুঁজে নিত। একদম। আমরা তাদের বাদ দিয়ে দিলাম। আমি একটা কথা বলি, যে এরকম একটা মাধ্যমে কতটা বলা ঠিক হবে জানি না, কিন্তু আমরা যেভাবে নমস্য তারা, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ এবং হয়তো কিছুটা তরুণ মজুমদার, এদের নিয়ে যে চর্চাটা করেছি, তরুণ মজুমদারকে নিয়ে মনে হয় আরও চর্চা হওয়া উচিত ছিল। এবং তপন সিংহকে নিয়েও। একদম। তপন সিংহকে প্রথম 3টে নাম কেন বলা হয় জানি না, আমার 4টা নামই বলা উচিত মনে হয়। আমরা কিন্তু নির্মল দে, নীরেন লাহিড়ী, অজয় কর, অসিত সেন, এদেরকে নিয়ে, অগ্রদূত, এদের নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা করিনি। সিনেমার ছাত্ররা, আমরা সিনেমার ছাত্র বলি নিজেদের, আমরা কিন্তু এক পেশে হয়ে গেছি। এই চর্চাটা নেই বলেই কিন্তু হয়তো আমরা আমাদের দর্শককে হারিয়েছি। ঠিক।
ঠিকই বলেছো, একদম আমি তোমার সঙ্গে 100% কানবার্লিনে agree। গিয়ে ছবি যাবে না তা বলছি না, যাক, যারা পারবে তারা করুক, নিশ্চয়ই করবে, পুরস্কার আনবে, হ্যাঁ, সারা দেশের জন্য গর্বের সেটা। কিন্তু আমাদের লোকাল দর্শক যারা আমার পাশে থাকে, আমার এদিক ওদিক থাকে, তাদেরকেই যদি আমি তাদের মন যদি জয় না করতে পারি, তাহলে আমরা কি করলাম? ঠিক। আমাদের অ্যাকচুয়ালি কোনোটাই আমরা করতে পারছি না। না ওই দিকটা করতে পারছি না, এই না, এই দিকটা দিকটা করতে করতে পারছি। বাট আমার মনে হয় এই দুটো আলাদা আলাদা, আমাদের যদি এই ফোকাসটা ঠিক হয়ে যায়, যে আমার যেমন একটা জিনিস হয়েছে তোমার সঙ্গেই শেয়ার করি, সেটা হলো আমি একটা পয়েন্টে বুঝেছি যে আমিও কিন্তু সিনেমার ছাত্র হিসেবে মেন স্ট্রিমকে গুরুত্ব দিইনি এক সময়, এবং আমার মনে হয় যে মেন স্ট্রিম সিনেমা ফালতু জিনিস। যখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে আমি আসলে নিজের দর্শক হিসেবে মেন স্ট্রিম সিনেমা দেখতে বেশি পছন্দ করি, এবং সেটা স্বীকার করলাম যেদিন নিজের কাছে অনেক বেশি, তখন থেকে কিন্তু আমার ভাবনাটা মধ্যে একটা পরিবর্তন হলো। এবং আমার বিশ্বাস, আমি যদি 50,000 মানুষকে কানেক্ট করার ক্ষমতা রাখি, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 10 কোটি মানুষকে কানেক্ট করার ক্ষমতা রাখি, তাহলে সেটা অনেক বেশি কঠিন। আমি যে সমস্ত ছবি বানিয়েছি, ছোট ছোট ছবি, বিসর্গ, লালাবাই, এগুলো ফেস্টিভ্যাল সার্কিটে খুবই পপুলার হয়েছিল, লোকজন খুব পছন্দ করেছে, ইয়ে করেছে। বাট আমার মাথায় একটা জিনিস সবসময় মনে হচ্ছে, এটা তো খুব একটা ছোট্ট দর্শক যারা এই ছবিটা দেখেছে, এই দর্শকের সবার তো এই ছবিটা ভালো লাগতে পারে না, আমার মা বাবার ভালো লাগতে পারে না, তাহলে সেটাকে আমরা এটাকে আমি ছেড়ে দেবো কেন? আমি একটা কথা বলতে চাই এক্ষেত্রে, সেটা হচ্ছে, তুমি সিনেমার ছাত্র, আমি সিনেমার ছাত্র, এরকম অনেকে আমরা আছি সিনেমার ছাত্র। সিনেমার ছাত্র বলেই আমাকে একটা নিশ অডিয়েন্সকে ধরতে হবে। সিনেমার ছাত্র যারা নয়, বা যারা সিনেমা বানায়, মূলধারার সিনেমা বানায়, তারা সিনেমার ইতিহাস ভূগোল নিয়ে ততটা উৎসাহী নয়, এরকম অনেক লোককে আমি দেখেছি। ঠিক, হবেই হবে তার কোনো কিন্তু মানে নেই। একদম একদম। আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা খুব ভালোভাবে করতে পারি বা পারবো বা পারতে চাই, তার জন্যে আমার কিন্তু অনেক অধ্যাবসায় লাগবে, অনেক শিক্ষা লাগবে। এই শিক্ষা নিয়ে যদি আমি একটা কাজ করি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধে হতে পারে। রাহুল রয়েল বলে একজন আমরা পরিচালক আছে, অত্যন্ত সাকসেসফুল একজন ফিল্ম মেকার, আমরা জানি। তিনি রাজ কাপুরের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে রাজ কাপুর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক। তাঁর চোখ দিয়ে তিনি রাজ কাপুরকে দেখেছেন। ভদ্রলোক একসময় ঋষি কাপুরের বন্ধু ছিল, মানে ওরা স্কুলে পড়তো একসঙ্গে। ঋষি কাপুরের থ্রুতেই শুটিং দেখতে যাওয়া, এবং শুটিং, তার বাবা কিন্তু একজন এইচ.এস. রাওয়াল, তিনি একজন বিখ্যাত প্রযোজক, লেখক, পরিচালক, এইচ.এস. রাওয়ালের ছেলে উনি। এবং সে রাজ কাপুরের শুটিং দেখতে যায়, মেরা নাম জোকার। তার খুব ভালো লাগে, এবং সে তার বাড়িতে এসে মাকে বলে, মা তুমি বলো রাজ আঙ্কেলকে যে আমি ওনাকে অ্যাসিস্ট করতে চাই, বাবাকে না, ওনাকে। আচ্ছা। এবং এই ছবিটা, মানে মেরা নাম জোকার অনেকদিন ধরে হয়, তো উনি মাঝামাঝি ঢুকে যান এবং পরে অ্যাসিস্ট করতে শুরু করেন। পরে নিজে পড়ি, এবং ওর সঙ্গে রাজ কাপুরের পুরো সম্পর্কটা নিয়ে লিখেছে। তুমি যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে, একটা হচ্ছে আমরা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করি, একটা হচ্ছে একটা গুরু ধরে, আমাদের যে গুরুবিদ্যা, যেটা আমাদের পরম্পরা, গুরুমুখী বিদ্যা, সেটার মধ্যে দিয়ে তিনি গেছেন। এবং বইটা পড়লে বোঝা যায় সিনেমা সম্পর্কে কত গভীর ধারণা। মানে মেইন স্ট্রিম সিনেমা বানাচ্ছি মানে ছেলে খেলা তা নয়, কিন্তু এটাই আমারও বক্তব্য। মেইন স্ট্রিম সিনেমা বানাতে গেলে বা শিক্ষিত হয়ে গেলাম আমি, তার মানে আমি বানাতে পারবো না, এটা কিন্তু ঠিক নয় একেবারেই। তুমি যদি গভীরে যাও, তুমি দেখবে যে তুমি প্রচুর জানার একটা মানুষ। এই লোকটার নলেজ অ্যাবাউট সিনেমা ইজ হিউজ। স্বাভাবিক সেটা। মানে পুরনো পদ্ধতিতে যে এডিটিং, মানে এই বইটার মধ্যে একটা চ্যাপ্টার আছে অন এডিটিং। মানে এডিটিং নিয়ে বলবো বলে কিন্তু বলেনি। রাজ কাপুর একজন এডিটর ছিলেন, উনি, ওনার নাম যেত টাইটেলে, প্রডিউসড, এডিটেড অ্যান্ড ডিরেক্টেড বাই রাজ কাপুর। এবং ন্যাচারালি রাজ কাপুর এডিট করতেন বলে এও বসে বসে ওখানে কাজ শিখেছে, দেখতেন। এবং এডিট সম্পর্কে যে দীর্ঘ মানে ইয়েটা লিখেছেন,
যে অনুচ্ছেদটা লিখেছেন, সেটা পড়লে তুমি বুঝবে যে কত গভীর ধারণা একটা মানে ইয়ে নিয়ে এডিট নিয়ে, এবং এডিট যেটা ফিল্ম, এর বইটা পড়তে হবে তো। হ্যাঁ, পড়ো। হ্যাঁ, মানে আসলে তো এটাই যে সিনেমার প্রথম কথা হলো সিনেমার শিক্ষার কোনো শেষ নেই, না, কারণ সিনেমার ছাত্র আমরা তো বটেই, আমরা তো জীবনেরও ছাত্র, এবং সিনেমার সঙ্গে জীবনের একটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানে আমি আমার চারিদিকে কি দেখছি, আমার সমাজ আমাকে কি বলছে, আমি আমার আশপাশের মানুষকে কিভাবে দেখছি, আমার অবজারভেশনের লেন্সটা কতটা পরিবর্তন হচ্ছে, সেটা ডিসাইড করবে আমার শিক্ষা। এবার এইটা যদি ব্যালেন্সটা ঠিক থাকে, আমার মনে হয়, আমি তো খুব আশাবাদী, আমার সবসময় আশা করতেই ভালো লাগে। আমার মনে হয় এই যে তুমি ফ্লিপ সাইডটা বললে, একটা দিক যেটা খারাপ, কিন্তু তার একটা সত্যি আশার দিকও রয়েছে। তো আমরা সেই আশার পয়েন্টটা দিয়েই আমার মনে হয়, তোমার সঙ্গে তো প্রচুর কথা বাকি থেকে গেল, আমরা 1.5 ঘন্টা প্রায় হয়ে গেল, কিন্তু প্রচুর কথা বাকি থেকে গেল। কোনো একটা আরেকটা আড্ডায় তোমার সঙ্গে আরো বাকি কথাগুলো বলবো। সো আজকের আড্ডা আমাদের একটা টাইম ইয়ে থাকে, তো সেই জন্য আজকের আড্ডা এখানেই শেষ করতে হবে। থ্যাংক ইউ, খুবই মজা লাগলো। থ্যাংক ইউ, কারণ তুমি ডেকেছো, এই কথাগুলো বলার সুযোগ দিলে, সেটার জন্য। হ্যাঁ, তোমার ছোটবেলাটা খুব একটা বৈচিত্র্যময় একটা ছোটবেলা, সেটা খুব মজা লাগলো আমার। আর ওই সময়টা বুঝলে, যেই সময়টা আমরা ফেলে আসি, আমি তো সেই সময় ছিলাম না। আমার সম্ভব মনে হয় আমার যদি জন্ম হতো 1803 সালে কলকাতা শহরে, কি যে মজা হতো আমার। মাঝে মাঝে মনে হয় ওই টাইম ট্রাভেলটা যদি করতে পারতাম কোনো দিন, যে ধরো যেখানে, আর আমি মাঝে মাঝে যখন কলকাতার রাস্তা দিয়ে যাই, আমার মনে হয় এইখান দিয়ে না একদিন তো রবীন্দ্রনাথ হেঁটে গেছেন, একদিন বিবেকানন্দ এখানে দাঁড়িয়ে কথা বলেছেন কারোর সঙ্গে, বঙ্কিমচন্দ্র এখান দিয়ে, এই যে পুরো একটা সময়, যা এই বিশেষ করে এই জিনিসটা আমাকে প্রথম আলো আরো বেশি, সেই সময় এবং প্রথম আলো নবজাগরণের ওই সময়, ওই ব্যাপার। হ্যাঁ, কিন্তু তারপরেও যে সময়টা তুমি বলছো, মাঝে মাঝে আমার মনে হয় চিত্রবাণীর সেই সময়গুলোতে আমি যদি থাকতাম, এবং সুনেত্রাদির থেকে অনেক গল্প শুনেছি আমি, সেই সময় যদি থাকতাম, তো সেই সময়গুলো আবার এই ধরনের আড্ডায়, অনেক চিত্রবাণী নিয়ে বলতে গেলে অনেক বলতে হয়। মানে গৌতম চট্টোপাধ্যায়, আরো অনেক চরিত্র, অনেকগুলো চরিত্র। এই সময়টা আমার মনে হয় যে একটা তোমার থ্রুতে আমি একটা রিলিফ করে বা কিছুটা দেখে নিলাম বলে মনে হয়, বিভিন্ন মানুষের চোখ দিয়ে আমি এরকমভাবেই দেখে ফেলি, আমার মজাই লাগে খুব। আজকের আড্ডাটাও খুবই মজাই লাগলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। আর যদি কমেন্ট করতে না মানে ইচ্ছে হয়, অনেক সময় কি হয়, মনে মনে বলে ফেলেন আপনারা, ওই কথাটা লিখে ফেলুন, বাহ খুব ভালো লাগলো, লিখে দিন না। হ্যাঁ, এটা নিচে লিখলে আমাদের ইউটিউব অ্যালগোরিদম আমাদেরকে আরেকটুখানি পুশ করবে, সেই জন্যই বলা। এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ correct. Tata.